তাহলে আজকের কাজটার মাধ্যমে আমাদের এইচটিএমএল এর বলা যায় 80% কমপ্লিট। ওকে, একদম প্রথম যেটা তোমাদের এইচটিএমএল এর এইচটিএমএল এর পূর্ণরূপ, এটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। সেটা হচ্ছে কি বলো তো একটু, বলো আরাফাত বলো। এরপরে এরপরে এম বলছে, তোমার পাশ দিয়ে বলো। হাইপার টেক্সট, এম দিয়ে কি? আবার শোনো বলো। বুঝছো আরাফাত, বুঝছো আরাফাত, তোমার কথা যে আমি শুনি না কেন, বুঝছো এখন? হ্যাঁ, কথা শোনা যায় না, ইকো হয় অনেক রুমে। এমন কেমন লাগে আরাফাত? আরাফাত এমন কেমন লাগে কথা যে শুনে না কেউ? বুঝছো কাহিনী? কথা 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 শোনা যায় না, কথা আসলেই বাড়ি খেয়ে আসে। হাইপার টেক্সট মার্ক আপ বলার দোকানে মার্ক আপ একবারে বলে দিবা। আচ্ছা ঠিক আছে, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার কাজটা কি? এটা মূলত আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার ডিফাইন করে, স্ট্রাকচার। তো এটা দিয়ে ওয়েবসাইট বলা উচিত না ওয়েব পেজ বলা উচিত? তো এটা দিয়ে ওয়েব পেজের স্ট্রাকচার বানানো হয় বলতে পারো। এটা দিয়ে ওয়েবসাইটের বা ওয়েব পেজের, ওয়েবসাইট বলা উচিত না, ওয়েব পেজ বলবো আমরা। আর আমরা মূলত এইচটিএমএল দিয়ে তো একটা পেজ বানাচ্ছি। ওয়েবসাইট কিন্তু আরেকটু আরেকটু জরুরি জিনিস, যেখানে আমরা মূলত ব্যাকএন্ডের সাথে এই জিনিসটা কানেকশন থাকে। বাট এইচটিএমএল এর কাজ জাস্ট ওয়েব পেজের সাথে কানেক্টেড, সো আমরা এটাকে ওয়েব পেজই বলবো, যেটা আমাদের সামনে আসবে, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাবো সেটা। সো এইচটিএমএল ইজ ইউজড ফর মেকিং দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েবসাইট, ওয়েব পেজ। আচ্ছা ঠিক আছে। এইচটিএমএল অনেকগুলো এলিমেন্ট নিয়ে গঠিত। মানে তুমি এইচটিএমএল এর একটা কোড যদি দেখো, তুমি দেখবে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। এলিমেন্ট কি কি আমরা এখন দেখবো। অনেকগুলো এলিমেন্ট নিয়ে গঠিত। বেশি আর দরকার নেই এখানে। ওকে, আমরা একটা বেসিক এইচটিএমএল এর কোড লিখি, যেটাতে মূলত কি কি থাকবে এটা খেয়াল করে। একটা এরকম সাইন থাকবে, লেস দেন সাইন বলতে পারো। এখানে এক্সক্লেমেশন সাইন থাকবে। এখানে লিখবো আমরা ডক টাইপ। এখানে আমরা ছোট করে লিখে দিব এইচটিএমএল। এরপরে আমরা এখানে লিখবো আরেকটা এইচটিএমএল, এইভাবে লিখবো আমরা। এবং এই এইচটিএমএলটা আমাদের সবশেষে শেষ করতে হবে। এই যে এইচটিএমএল লিখলাম, সবশেষে আমাদের এইচটিএমএল শেষ করতে হবে। অর্থাৎ আমি যা লিখবো ম্যাক্সিমাম কেসে তা শেষ করতে হবে। আমি এইচটিএমএল শুরু করলাম বোঝাচ্ছি এখানে, এটাকে বোঝাচ্ছে আমি এইচটিএমএল শেষ করলাম। ফরওয়ার্ড স্ল্যাশ থাকা মানে ওটা শেষ হচ্ছে। আর এটা বললাম, আমি আগেই প্রনাউন বলে দিলাম, এটা আসলে জিনিসটা কি, এই এইচটিএমএল এই জিনিসটাকে কি বলি আমরা? এইচটিএমএল ট্যাগ। এটা একটা ট্যাগ, ঠিক আছে। এরপরে দেখো, আমি এইচটিএমএল এর মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। ওটা হচ্ছে এলিমেন্টের ভিতরে, ট্যাগের ভিতরে আবার ট্যাগ, নেস্টেড ট্যাগ বলা যায়। তো আমি এখানে লিখবো হচ্ছে হেড, একটা এখানে শেষ করলাম। আর এখানে লিখলাম আমি বডি। বডি শুরু, বডি শেষ। তো একটু যদি ভালো করে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এইচটিএমএল শুরু হইছে, আরাফাত খেয়াল করো, এইচটিএমএল শুরু হইছে, শেষ হইছে, বিগিনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। হেড শুরু হইছে, হেড শেষ হইছে, বিগিনিং এন্ডিং। আলাদাভাবে বডি ট্যাগ শুরু হইছে, বডি ট্যাগ শেষ হইছে, বিগিনিং এন্ডিং। এন্ডিং মানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে থাকবে, এটা সেম নাম, জাস্ট মাঝখানে একটা আগে, সবার আগে
ফরওয়ার্ড স্ল্যাশ রেখে দিতে হবে। ওকে, হেড কোথায় থাকে? হেড মানে এটা অনেকটা ভাইরাসের মতো, যে টিটুফাস ভাইরাসের মাথা ছিল, শরীর ছিল, লেজ ছিল। এখানে যা শরীর আর মাথা আছে, শরীর আর মাথা আছে, লেজ টেজ বলতে এখানে কিছু নাই, টেইল বলতে এখানে কিছু নাই। তো আমরা জাস্ট হেড আর বডি নিয়ে কথা বলবো। হেডের মধ্যে যা থাকবে তা তুমি ওয়েব পেজের মধ্যে দেখবা না, মানে তুমি ডিসপ্লেতে যা দেখবা তার পুরোটাই হচ্ছে বডি থেকে আসবে। বডিতে তুমি যাই লিখবা তা তুমি উইন্ডোতে দেখতে পারবা। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা জিনিস লিখি, হেডের মধ্যে একটা জিনিস লিখে দিই প্রথমে, টাইটেল। আমাদের মূলত এটাই বেশি কাজে লাগবে, অন্য কিছু তেমন একটা বেশি কাজে লাগবে না। টাইটেল শুরু, টাইটেল শেষ। এটাকে আমি নাম দিলাম হ্যালো। এই হ্যালো কোথায় দেখা যাবে সেটা আমি একটু পরে বলতেছি। আর বডির ভিতরে আমি দুইটা ট্যাগ লিখবো। এটা হচ্ছে H1 হেডার ট্যাগ, এটাকে আমি শুরু করলাম, এটাকে আমি শেষ করলাম। ওকে, তারপর আমি বললাম এখানে একটা পি ট্যাগ, এটাও আমি শুরু করলাম, এটা আমি শেষ করলাম। এখানে কিছু আমি লিখবো একটা, তা আমি এখানে লিখবো, মনে করো তোমাদের নামই লিখে ফেলি, একজনের নাম আরাফাত লিখলাম, আর একজনের নাম মনে করো রিফাত লিখলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা বেসিক এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল এর কোড, এইচটিএমএল এর ফাইলের মধ্যে আমি এটা লিখবো। মনে করো So এটার কোনটা কি বোঝা সেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আমরা আগে কোডটা করে ফেলি আমাদের নোটপ্যাডের মধ্যে, যেটা গত ক্লাসে দেখাই দিয়েছিলাম প্রথম ক্লাসে, যে কোনটা দিয়ে আমরা কোড করব। আমরা যদি পিসি বা ল্যাপটপে কাজ করি তাহলে মূলত আমরা এই সফটওয়্যারটা ইউজ করবো, যেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস আমি ইনস্টল নাই, মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো এখন, নোটপ্যাড প্লাস প্লাস আমি ইনস্টল করে ফেললাম। এখন আমি এটা ওপেন করবো। যে আমাদের অটোমেটিক একটা ফাইল রেডি করা আছে। আমি আগে বেসিক কিছু লিখে ফেলি। আমি বলবো এখানে, আমি একটু ফাইলটা লেখাটা বড় করি। আমি লিখবো এখানে কি ডক, এই যে লেস দেন সাইন দিব, এক্সক্লেমেশন সাইন দিব, তার সাথে লিখবো বড় হাতের ডক টাইপ এইচটিএমএল। কোনটা কেন ইউজ করছে আমি একটু পরেই বুঝাচ্ছি, আগে লিখে ফেলি পুরোটা। আমি এখন বলবো এটাকে এইচটিএমএল, যে ভিতরে এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে না আমার। এইচটিএমএল শুরু করলাম। শুরু করলে কি করতে হবে বলো তো আরাফাত? শুরু করলে শেষ করতে হবে, যা শুরু করবো তা শেষ করতে হবে। তা দিলাম আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবার এইচটিএমএল। ওকে, ডান। আর এইচটিএমএল ভিতরে কে থাকে? ওকে, তাহলে আমরা এখানে দিব হেড। হেড শুরু করলে হেড শেষ করতে হবে, শেষ করলাম। বডি শুরু করলে বডি শেষ করতে হবে। ঠিক আছে, আমাদের বেসিক স্ট্রাকচার, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এন এইচটিএমএল ফাইল। আমি এটাকে একটা কাজ করি, আমার আমার আমি এই পাশে নিয়ে আসি। ও না, আমি আমি তো আজকে নাই না, এইটা এই পাশে আসলেই ভালো। ঠিক আছে, আসবে তো এই পাশ থেকে। ওকে, এই হচ্ছে আমাদের এইচটিএমএল একটা বেসিক স্ট্রাকচার, যে আমরা ডকটাইপ এইচটিএমএল সবার শুরুতে লিখবো, দেন বাকিটা হচ্ছে পুরোটাই একটা প্যাটার্নে পড়বে। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। আর এখানে কালার গুলো দেখা যাচ্ছে না, কারণ তুমি এটাকে এখন এইচটিএমএল ফাইল হিসেবে পরিচয় করাও নাই। আমরা যখন সেভ করব তখন এটা নাম দিব ডট এইচটিএমএল। আমি বললাম সেভ। কোথায় সেভ করব? আমরা আমরা আমাদের আমি একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম তোমাদের জন্য, সেটা তো থাকার কথা। আমার সবগুলো লাল হয়ে গেছে ড্রাইভ। এই যে আইসিডি 2025 তোমাদের বেঁচে আছে এইচটিএমএল। এখানে আমাদের এখন পর্যন্ত কোনো মনে নাই। এই যে দেখবা এখানে এইচ লিখবা, আসার পরে এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে। আমি আগেই টাইপ ঠিক করে ফেলাম। এই যে এখানে অলরেডি একটা ক্লাস তো করছিলাম আমরা, সেই ক্লাস এগুলো আছে, তাও আমরা আলাদাভাবে আবার আহ, এটাকে লিখলাম ফার্স্ট কোড। ফার্স্ট কোড লিখে দেখলাম ফার্স্ট কোড। ওকে, এইচটিএমএল কোড এটা। ওকে, এখন কিন্তু এটা এইচটিএমএল ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। তার ফাইলটার নাম কি? ফার্স্ট কোড। আর তার এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। তার মানে হচ্ছে এটা এইচটিএমএল ফাইল। এখন দেখো এই জন্য এটা কালার হয়ে গেছে। দেখো আমি যখন এই এইচটিএমএল টান দিব, অটোমেটিক্যালি এটাতে একটা দাগ চলে আসে, দেখছো? আমি যখন এটাই সিলেক্ট করি, নিচেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তার মানে বোঝাচ্ছি এটা কানেক্টেড। আমি যখন হেডে সিলেক্ট করি, এই যে এই হেডটা সিলেক্ট হয়ে যায়। আমি যখন বডিতে সিলেক্ট করি একটাতে, অন্যটা সিলেক্ট হয়ে যায়। আমার বোঝাচ্ছে তারা কানেকশনটা আমার বোঝাচ্ছে আমাদের কে কার সাথে আছে। তো আমি এখন এই হেডের মধ্যে আসলে একটাই জিনিস লিখবো আপাতত, সেটা হচ্ছে টাইটেল, যেটা লিখে আসছি একটু আগে। লিখলাম আমি টাইটেল। তারপর আমি এখানে এসে আবার লিখবো টাইটেল লিখলাম। হেড, আমাদের হেডের ভিতরে আর কিছু নাই। আর হেডের মধ্যে আমি একটা জিনিস লিখবো, সেটা নাম জানি কি লিখছিলাম আমরা এখানে বলতো? হেডের মধ্যে, হেডের মধ্যে কি লিখছিলাম আমরা? টাইটেলের মধ্যে হ্যালো। আমি টাইটেলের মধ্যে হ্যালো লিখলাম, হ্যালো লিখলাম। ঠিক আছে, আমি এখন এটাকে সেভ করলাম। মানে যাই নতুন করে লিখবো তারপর সেভ করতে হবে, তো সেভ করলাম। এখন আমি যেটা করব, এই যে ফাইলটা, এই ফাইলটা আমি ক্রোম দিয়ে ওপেন করব, কারণ এটা তো একটা এইচটিএমএল ফাইল। তুমি যদি এইচটিএমএল ফাইলকে টেক্সট এডিটর দিয়ে ওপেন করো, ওটা কিন্তু এইচটিএমএল ফাইলটা তোমাকে দেখাবে লেখাটা। আর তুমি যদি ব্রাউজার দিয়ে ওপেন করো, ব্রাউজার দিয়ে যদি তুমি এইচটিএমএল ওপেন করো, ব্রাউজার এইচটিএমএল কে ইন্টারপ্রেট করে একটা ভিজুয়াল তোমার সামনে নিয়ে আসবে। এটাই হচ্ছে মূলত ব্রাউজারের কাজ, যে একটা ওয়েবসাইটের কোডটাকে যা যা তাকে নির্দেশ দেওয়া হবে, সে সেই অনুযায়ী ওটাকে তোমার সামনে ভিজুয়ালটা দিয়ে দিবে।
ঠিক আছে, যেমন ধরো এখানে তো তুমি কোনো ভিজুয়াল পাচ্ছ না, যে কি দেখা যাচ্ছে আমি বুঝতেছি না কিছু, এটা তো একটা কোড। কোড তো আর তোমাকে ভিজুয়াল দিবে না, ভিজুয়াল দিবে তোমাকে ব্রাউজার। তুমি ওই কোডটাকে ইন্টারপ্রেট করার দায়িত্ব দিছো কারে? ব্রাউজারকে, যেটা হচ্ছে ক্রোম বা মজিলা বা অপেরা বা সাফারি, যেটাই হোক, যার কাছে যেটাই হোক সেটা দিয়ে ওটাকে তুমি ইন্টারপ্রেট করবা। আমরা এখন করবো কি, আমি তো গেলাম এখানে, ধরো আমি বললাম এই যে আমি এই ফাইলটার যে এটা যেখানে রাখা আছে, এই যে ফাইলে গেলাম, এই যে ওপেন কন্টেনিং ফোল্ডার এক্সপ্লোরার দিয়ে ওপেন করবো আমি। মানে আমি ওই জায়গায় যাব যেখানে ফাইলটা আছে, বা তুমি আগে থেকে জানো কোথায় সেভ করছো, তুমি সেই লোকেশনে যাবা। গেলাম, এই যে দেখো এখানে আমাদের এই যে ফার্স্ট কোডটা আছে না, এবং দেখো তার পাশে কিন্তু আমার চিহ্ন হিসেবে ক্রোমের চিহ্নই দেখা যাচ্ছে না ফার্স্ট কোডে, তাই কি না? তো আমি এটাকে জাস্ট এভাবে যদি ক্লিক করি ক্রোম দিয়ে ওপেন হবে, বাট স্টিল আমি দেখাচ্ছি এইভাবে খুলবো আমরা। আমি রাইট বাটনে ক্লিক করব, তারপরে ওপেন উইথ, এই যে ওপেন উইথ তো ক্রোম আছে, তারপরে আমি তাও তাও আমি বেসিক ওইটা দেখাচ্ছি, এখানে ওপেন উইথে গিয়ে গুগল ক্রোমে দিব। সো এটা ক্রোম দিয়ে ওপেন হবে। এবং দেখো আনফরচুনেটলি আমাদের এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, উইন্ডোটা পুরো খালি, তাই না? কারণ কি? কারণ আমি একটু আগে এই কথা বলে আসছি, যা তুমি লিখবা বডিতে তাই উইন্ডোতে আসবে, বডিতে যদি কিছু না থাকে তোমার ওয়েব পেজের উইন্ডোতেও কিছু থাকবে না। তাহলে আমি যে এত কষ্ট করে এখানে টাইটেলের মধ্যে হ্যালো লিখছিলাম, এটা কই গেল? আরাফাত, আছো তো? হ্যালো তো লিখছিলাম আমি, হ্যালো তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ঠিক না, একটু বেশি খুঁজলেই পাওয়া যাবে। এই যে দেখো হ্যালো এখানে আছে। তাহলে তুমি টাইটেলে যা লিখবা তা থাকবে মূলত ওই ট্যাবে, তোমার ব্রাউজারের যে ট্যাব। এই যে যেমন ধরো এখানে ডাউনলোড নোটপ্যাড আছে, বা আমি যদি অন্য ওয়েবসাইটে যে, ধরো আমি গেলাম কোথায়, ধরো আমি গেলাম, ধরো আমি গেলাম, ধরো আমি কোথায় যাব, আই লাভ পিডিএফ, এই প্ল্যাটফর্মে যাই, দেখো ওদেরও এখানে একটা টাইটেল আছে, একটা লোগো আছে। তো টাইটেলে কি থাকবে, সেটা টাইটেল লেখা থাকে, ওটা কিন্তু এখানে আসতেছে না, বডিতে আসবে না। বডিতে যা লিখবো তা আসবে এই উইন্ডোতে, আর টাইটেলে যা লিখবো তা থাকবে যে এখানে। আমি যদি হ্যালোর জায়গায় অন্য কিছু লিখি, ধরো আমি বললাম হ্যালো, আমাদের মোটরোলার একটা ই ছিল না, হ্যালো মোটো বলতো, মোটরোলার ইন্ট্রোডাকশন অন করলে হ্যালো মোটো বলতো না, তো বললাম হ্যালো মোটো, না কি জানি বলতো, ভুলে গেছি, অনেক আগে। তাই আমি হ্যালো মোটো লিখলাম না, সেভ করছি না, আমি যদি রিলোড দিই, দিই যে এখানে হ্যালো মোটো চলে আসছে। আশা করি টাইটেলের ব্যাপারটা বোঝা গেছে। টাইটেলের কাজ এইটুকুই যে ওটা জাস্ট টেবের পরিচয় দেবে, যেটা কোন টেব। তুমি তো অনেকগুলো ট্যাব খুলে রাখছো, ট্যাবের মধ্যে যদি লেখা থাকে যেটা এই ট্যাব, তাহলে তুমি ইজিলি খুঁজে পাবো ওই ট্যাবটা কি। নাহলে তোমার যদি এখানে কিছু লেখা না থাকে, তুমি কিন্তু বুঝবে না এটা কিসের ট্যাব। বোঝা গেছে কিনা? গেল এটা। এখন আসো আমরা আমাদের কোডে, আমাদের এই যে রিটেন ফর্মে, এখানে বডির মধ্যেও কিছু লিখছিলাম, H1 ট্যাগ দিয়ে কি লিখছিলাম আরাফাত, পি ট্যাগ দিয়ে কি লিখছিলাম রিফাত। সো আমরা এখন ওইটা লিখবো আবার। আমি বললাম এখন আমি বডিতে ঢুকে যাই, ঢুকলাম, আমি H1 ট্যাগ দিব, আর আরাফাত শুরু করলে কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে আমি H1 শুরু করলাম, আমি H1 শেষ করলাম। ওকে, ভেরি গুড। তারপর আমি এখানে কি লিখছিলাম আরাফাত, আরাফাত লিখলাম, আর তারপরে আমি কি ট্যাগ দিয়েছিলাম পি ট্যাগ। এগুলো কিন্তু একটা ট্যাগ, যা শুরু করবো তা শেষ করবো, ম্যাক্সিমাম ট্যাগই হচ্ছে শুরু করলে শেষ করতে হয়। আচ্ছা, পি ট্যাগ। ওকে, আর এখানে লিখলাম আমি কি, রিফাত। ওকে, এখন আমি যদি এটা সেভ করি, এখনো পর্যন্ত কিন্তু আমি এটাতে কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এখানে এটাকে রিলোড করি নাই। রিলোড করলে ওই নতুন করে যা লিখছি তা আবার ইন্টারপ্রেট হয়ে এখানে আসবে। কোথায় আসবে? তোমরাই দেখো, আরাফাত বড়, রিফাত ছোট। বাস্তবেও তাই, আরাফাত একটু বড় দেখা যাচ্ছে, রিফাত একটু ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে কিনা? আশা করি এটুকু ক্লিয়ার। তো এই যে কাজটা আমরা করলাম, এই যে আমি এত কিছু লিখলাম, এই যে এটাকে আমরা কি বলি? এটাকে এটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এবং পুরো জিনিসটাকে একসাথে কি বলা হয়? এলিমেন্ট। ট্যাগ সহ ভিতরের যে জিনিসটা আছে, কন্টেন্ট আছে, এই ট্যাগ, এই কন্টেন্ট এবং এই দুইটা ট্যাগ মিলে কাকে কভার করছে? একটা কন্টেন্ট না? এটা আরাফাত একটা কন্টেন্ট, রিফাত একটা কন্টেন্ট। সো কন্টেন্ট সহ পুরা ট্যাগটাকে একসাথে কি বলা হয়? এলিমেন্ট। সো আমরা এটাকে বলতে পারি এটা একটা পুরাটা একটা এলিমেন্ট, কারণ বডির ভিতরে পুরাটা আছে। বডি একটা এলিমেন্ট, বডির ট্যাগ, বডির শুরুর ট্যাগ, শেষ ট্যাগ এবং ভিতরে কন্টেন্টটা। আমি বলতে পারি এটা হচ্ছে হেড ট্যাগ। এই যে হেড শুরু, আমার হেড শুরু গেল কই? ওই যে হেড শুরু, হেড শুরু, হেড শেষ, এটা দুইটা ট্যাগ, এর ভিতরে আছে পুরোটা হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টটাও আবার আরেকটা আলাদা এলিমেন্ট, তাই না? এখানে কিন্তু টাইটেল না আবার, বুঝা গেছে কিনা? এখানে কিন্তু এলিমেন্টের ভিতরে এলিমেন্ট আছে, এলিমেন্টের ভিতরে এলিমেন্ট, তাই না? তো এখানে দেখো টাইটেল ট্যাগ শুরু, শেষ, হ্যালো মোটো। তাহলে কন্টেন্ট ইজ কাভার্ড উইথ এ ট্যাগ ইজ ওভারঅল কল্ড এন এলিমেন্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এলিমেন্টের সংজ্ঞা কিন্তু এইভাবে আসতে পারে, ট্যাগ দিয়ে যদি কভার করি কিছুকে, সেই ট্যাগ সহ পুরো কন্টেন্টটাকে আমরা কি বলি, বা কন্টেন্ট সহ পুরো ট্যাগটাকে আমরা কি বলি? এলিমেন্ট বলি। এটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। অবশ্য বিভিন্ন নাম আছে এদের। আমরা এটাকে বডি এলিমেন্ট বলতে পারি, হেডার এলিমেন্ট বলতে পারি,
প্যারাগ্রাফ এলিমেন্ট বলতে পারি। এখানে তুমি তোমার মতো করে নাম দিতে পারবা তার ট্যাগের হিসাব অনুযায়ী। আশা করি এটুকু কথাবার্তা বুঝাইতে পারছি আমি, নাকি? গেল? লক হয়ে যায়? লক হয়ে যায়? আচ্ছা আচ্ছা। তো এইটুকু কথাবার্তা আশা করি ক্লিয়ার। বেসিক কথাবার্তা তো বুঝতে পারছো, এখন আমরা আস্তে আস্তে একটু ভেঙে বলি কথাগুলা কোনটা কি বোঝায়। আচ্ছা, ঠিক করলাম। এখন আসো এখানে, মানে কোনটা কি বোঝায় আমি একটু সাইডে লিখে ফেলবো। কোনটা কি বোঝায় আমরা সাইডে লিখে ফেলি। এই যে আমি লিখলাম সবার শুরুতে ডক টাইপ, এটা কি বোঝায়? এই যে নট ডক টাইপ। রিফাত বলো তো এটা কি বোঝায়? হ্যাঁ, না এটা পিডিএফ আকারে তো না, ডকুমেন্ট টাইপ। হ্যাঁ, সামনে কি আছে? এইচটিএমএল। এই যে ডক টাইপ আমরা এইচটিএমএল লিখলাম পুরোটা, এই পুরো ট্যাগটা একসাথে কি বোঝায়? এটা বোঝায় এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, এবং এটা মূলত এইচটিএমএল5 এলিমেন্ট। এইচটিএমএল5 এ এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এইচটিএমএল কি লিখতেছি, এইচটিএমএল5 ডকুমেন্ট বোঝায়। তাহলে যখনই তুমি ব্রাউজার দিয়ে এই এইচটিএমএল ফাইলটাকে ওপেন করবা, তখন ব্রাউজার তো প্রথমেই দেখবে এই অংশটা লেখা আছে। সে তাহলে প্রথমেই বুঝবে যে আমার কাছে একটা এইচটিএমএল5 ফাইল আসছে, আমরা এটাকে এইচটিএমএল হিসেবে, অবশ্য ব্রাউজারকে না দিলেও ব্রাউজার বুঝে, ব্রাউজার এত ছাগল না, লিস্ট অনেক স্মার্ট, এগুলো কিছু না দিলেও সে বুঝে। তো তুমি যদি জাস্ট এইচটিএমএল ফাইল হিসেবে এটাকে রান করো, জাস্ট এইচটিএমএল ফাইল লিখছো, কারণ বডি মোডে কিছু লেখো নাই, তাও অনেক কিছু সে বুঝে ফেলে, ঠিক আছে? আচ্ছা, তো ডক টাইপ এইচটিএমএল কি বোঝায়? এটা একটা এইচটিএমএল ফাইল, এইচটিএমএল5 ফাইল, সেটা বোঝায়। এটা ব্রাউজার যদি ছাগল নাও হয়, আমাদের তো পরীক্ষার সময় এমসিকিউ তে জিজ্ঞেস করবে যে নট ডক টাইপ এইচটিএমএল এটা কি বোঝায়, তোমার তখন অপশন থাকবে চারটা, লাগাই দাও এটা। ঠিক আছে কিনা? আচ্ছা, আর এইটা, এই যে ট্যাগটা এইচটিএমএল, দেখো পুরা ফাইলটাই কিন্তু এইচটিএমএল এর ভিতরেই লেখা। নট ডক টাইপ এইচটিএমএল একটা হচ্ছে একটা ফ্ল্যাগের মতো, যে বোঝাচ্ছে আমি হচ্ছি এইচটিএমএল ফাইল, এছাড়া কিন্তু আর কোনো কাজ নাই। বাকি সবকিছু যা যা নির্দেশনা আছে ব্রাউজারকে বোঝানোর জন্য, পুরাটাই কিন্তু এই এইচটিএমএল ট্যাগের মধ্যে লেখা না। এটাকে আমরা বলতে পারি রুট ট্যাগ। রুট, এটা হচ্ছে রুট। আমি বলতে পারি এটাকে আহ, এটা হচ্ছে এইচটিএমএল পেজের রুট এলিমেন্ট, ঠিক আছে কিনা? এরপরে আসো আমরা হেডে যদি যাই, হেড কি বোঝায়? এটা লাগবে না। হেড কি বোঝায়, লাগবে না। হুম, টাইটেলটা লাগবে। না, তাও লিখে দিই, লিখছি যখন লিখে দিই, আমি বাদ দিব কেন? একটাই তো কোড লিখলাম ছোটখাটো একটা। হেড কি বোঝায়? হেড বোঝায় মূলত এটা মেটা ডাটা থাকে এর মধ্যে, ঠিক আছে? মেটা ডাটার মধ্যে কি কি থাকে আসলে আমাদের প্রয়োজন পড়ে না, তো আমরা তাও লিখে ফেলি এমসিকিউর জন্য, এটা বাই দ্য ওয়ে। তো আমরা হেডের মধ্যে কি রাখবো? এই এলিমেন্টটা, হেড এলিমেন্টটা ওয়েব পেজের বা এইচটিএমএল পেজ বলা যায়, মেটা ডাটা ধারণ করে। মানে তুমি হেডের মধ্যে ওই পেজের ব্যাপারে কিছু জিনিস জানতে পারবা, যেটা এই জন্য তুমি লিখে রাখছো। যখন কেউ এই ওয়েবসাইটে সার্চ করবে, তখন ওই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, কি কি ইউজ করা হয়েছে, কোন ভার্সনের সিএসএস ইউজ করা হয়েছে, কোন ভার্সনের অমুক ইউজ করা হয়েছে, কোন আমাদের কি বলে এটাকে, কারেক্টার, কারেক্টার কি বলে এটাকে, ইউনিকোড, আস্কি কোড, এগুলো কি বলা হয়? না না না, না, আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে কোন ক্যারেক্টার স্ট্রিম ইউজ করছি, সেগুলো মানে কিছু বেসিক কথা এখানে বলা থাকে যে এগুলো এগুলো ইউজ করা হয়েছে। এটাই হেডের মধ্যে থাকে। আমাদের খুব একটা বেশি প্রয়োজন এটা পড়বে না, জাস্ট যদি বাই চান্স এমসিকিউতে আসে হেডের মধ্যে কি থাকে, বলবা এইচটিএমএল পেজের মেটা ডাটা ধারণ করে থাকে। মেটা ডাটা কি? মেটা ডাটা হচ্ছে ওই ওই ওয়েব পেজের ব্যাপারে কিছু ডিটেল বর্ণনা থাকবে ওখানে, যেটা আসলে তোমার উইন্ডোর মধ্যে দেখা যাবে না, ওটা বিহাইন্ড দ্য সিন। যখন তুমি গুগলে সার্চ করবা, গুগল কিন্তু এই মেটা ডাটা দেখে দেখে তোমার ওয়েবসাইটটাকে খুঁজে বের করবে।
ও কিন্তু তোমার পুরো ওয়েব পেজে সবকিছু দেখবে, ব্যাপারটা এরকম না, তোমারটা দেখবে মূলত হচ্ছে ওই এইচটিএমএল ওই হেডের মধ্যে যা থাকে তা, বুঝছো? আচ্ছা যাই হোক, ওটা আমরা রাখলাম। বডিতে আসো, টাইটেলটাকে লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এইচটিএমএল পেজের টাইটেল বার, টাইটেল ঠিক করে যা ব্রাউজারের টাইটেল বার। তার মানে যেটা বলছিলাম একটু আগে, এই যে দেখো তো আমাদের এই এই ওয়েব পেজের এটা একটা টাইটেল না, এটা কোথায় দেখা যাচ্ছে? এইটাকে বলা টাইটেল বার। এখানে বিভিন্ন আমরা ওয়েবসাইট খুলে রাখছি, বিভিন্ন ওয়েব পেজ খুলে রাখছি, সেগুলার কোনটার টাইটেল কি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে টাইটেল বার। সেই টাইটেল বারে আমাদের ওয়েব পেজটা হচ্ছে হ্যালো মোটো, অন্য একটা ওয়েবসাইটের হচ্ছে আই লাভ পিডিএফ স্ল্যাশ একটা মাঝখানে টান দিয়ে বলছে অনলাইন পিডিএফ টুলস ফর সামথিং, এখানে বলছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, আরো কিছু কথাবার্তা আছে পুরো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পেজের টাইটেল। ঠিক আছে, তো আমরা এটা টাইটেল ট্যাগ দিয়ে লিখে থাকি। ঠিক আছে, গেল এটা। এরপরে আমরা এখানে আরেকটা কি ট্যাগ ইউজ করছি বলতো? H1 ট্যাগ। H1 ট্যাগটা মূলত কি করে, এগুলো আমরা আলাদাভাবে আমি পড়বো। এটা বোঝায় মূলত একটা বড় হেডিং, মানে এই যে আমাদের আরাফাত একটু বড় হয়ে আসছে, এটা H1 ট্যাগের কারণে আসছে। আর পি বোঝায় মূলত প্যারাগ্রাফ, যেখানে আমরা ঢুকাই দিয়েছি রিফাত, রিফাত একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, রিফাত একাই একটা প্যারাগ্রাফ, বুঝতেছো? তো এটা মূলত একটা প্যারাগ্রাফ বোঝায়। সো এগুলো ডিটেল আমরা আলাদাভাবে পড়বো, এগুলো জাস্ট ফর দ্য সেক অফ মেকিং এ ডকুমেন্ট আমরা এটা বানাইছি। আদারওয়াইজ প্যারাগ্রাফ আলাদাভাবে আমরা দেখতেছি। H1 ট্যাগ, H2 ট্যাগ, এরকম আরো টোটাল 6টা ট্যাগ আছে। তো ওগুলো আমরা সব দেখবো, বাট এটা হচ্ছে আমাদের একটা এইচটিএমএল পেজের, এইচটিএমএল ডকুমেন্টের একটা প্রপার শর্টকাট ডিসকাশন বলতে পারো, যে মেইন মেইন যে জিনিসগুলো আছে, মেইন জিনিসের মধ্যে আসলে H1P এগুলো পড়ে না, মেইন জিনিসের মধ্যে এটা পড়ে। এইচটিএমএল এর শুরু শেষ বোঝায়, এই হেডের শুরু শেষ আছে, টাইটেল আছে, বডি আছে, বডি শুরু শেষ বোঝায়, এর ভিতরে অনেক কিছুই আসবে, বাট মেইন কথা হচ্ছে এই যে এখানে যা যা বললাম তা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এটুকু কথাবার্তা। আমাদের পরের পাতা যাই। এখন তোমাদের কাছে পরীক্ষায় 1 মার্কের প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে হোয়াট ইজ এইচটিএমএল এলিমেন্ট। ঠিক আছে, এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে? বলো আরাফাত। আমি কিন্তু একটা এটা সংজ্ঞা দিছিলাম, এইচটিএমএল এলিমেন্ট কাকে বলা হয়। উপাদান বলবা? আমি কিন্তু একদম শর্টকাটে ওটার সংজ্ঞা দিছিলাম। এলিমেন্ট কাকে বলা হয়? স্টার্ট টেক, কন্টেন্ট, এন্ড টেক, এটাই এলিমেন্ট। তুমি এটা এইভাবেই লিখে দাও। ঠিক আছে, এইচটিএমএল এলিমেন্ট বলতে স্টার্ট টেক, কন্টেন্ট এবং এন্ড টেক। স্টার্ট টেক, কন্টেন্ট এবং এন্ড টেকের কম্বিনেশন বোঝায়। তা আমরা সোফার আগের পেজে অনেকগুলা এলিমেন্ট দেখছি। একটা ছিল একদম সবার প্রথমে কোন এলিমেন্ট আসছিল আমাদের সামনে? এইচটিএমএল এলিমেন্ট। ওটা শুরু হয়েছিল, শেষ হয়েছিল, ভিতরে যা আছে খেয়াল করবা। এই যে এইচটিএমএল শুরু, আমি একটু কালার দিয়ে দেখাই এটা। আমি বললাম আমাদের এখানে এইচটিএমএল শুরু হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে এইচটিএমএল শুরু হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে। শুরুর টেগ, শেষ টেগ, মাঝখানে যা আছে পুরোটাই কি? কন্টেন্ট। বুঝতে পারছো আরাফাত? এটাই হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। আবার যদি আলাদাভাবে বলি, হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে, এটা শুরু শেষ, ভিতরে কন্টেন্ট সহ পুরোটাকে আমরা কি বলবো? হেড এলিমেন্ট। বডি শুরু হয়েছে, আমি আর একটা কালার নেই, আমি বললাম বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে, শুরু শেষ মাঝখানে যারা আছে তাকে কন্টেন্ট, পুরোটা মিলে কি?
বডি এলিমেন্ট। সো পুরোটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট, এটা হচ্ছে হেড এলিমেন্ট, এটা হচ্ছে বডি এলিমেন্ট। আবার আলাদাভাবে বলা যায় এটা হচ্ছে টাইটেল এলিমেন্ট, এটা হচ্ছে H1 এলিমেন্ট, এটা হচ্ছে পি এলিমেন্ট। ঠিক আছে, তো এই বেসিক কথা বুঝতে পারলে তোমার কাজ শেষ। তা আমি যদি একবারে শর্টকাটে বলি, লিখে দিই এখানে, তাহলে জিনিসটা হবে এরকম: ট্যাগ নেম, যেটাই আমি দেই, ট্যাগ নেম তো যে কোনো কিছু হতে পারে। আমি বললাম ট্যাগ নেম, একটা থাকবে এখানে ট্যাগের নাম, তারপর আমার এখানে কন্টেন্ট থাকবে, তারপরে আমাদের ট্যাগ শেষ হবে। এটা হতে পারে H1 H2, এটা হতে পারে হেড হেড, এটা হতে পারে বডি বডি, তাই না? আর ভিতরে কন্টেন্ট থাকবে। হ্যাঁ, সো আমরা যা পড়ছিলাম এইচটিএমএল এলিমেন্টের ব্যাপারটা আশা করি বুঝছো। একটা বাটনে চাপ দিয়ে তো হয়ে যাবে, বাটন না, পাওয়ার বাটনে চাপ দাও। পাওয়ার পাওয়ার পাওয়ার, আমি অফ করে গেছিলাম। ঠিক আছে, এইটুকু আমাদের ডান। তো একটা যদি আমি এক্সাম্পল দিই, ব্যাপারটা এই হচ্ছে এরকম। ধরো আমি বলছিলাম একটু আগে কি লিখছিলাম আমরা, H1 টেক, আসবে আসবে আসবে, জলসা আসবে। H1 টেক দিয়ে শুরু করছিলাম, H1 টেক দিয়ে আমরা শেষ করছিলাম, আর মাঝখানে কালি লিখছিলাম আরাফাত, তাই না? তো এটা হচ্ছে আমাদের স্টার্ট টেক, এই যে চলে আসছে দেখো, এটা হচ্ছে আমাদের স্টার্ট টেক, এটা হচ্ছে আমাদের এন্ড টেক, আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টের কন্টেন্ট। আমি খালি কন্টেন্ট বলছিলাম, বা এটাকে তুমি এলিমেন্ট কন্টেন্টও বলতে পারো, কোনো ব্যাপার না। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এন এলিমেন্ট: স্টার্ট টেগ, এন্ড টেগ, মাঝখানে কন্টেন্টের এলিমেন্ট বা কন্টেন্ট বলতে পারো পরে এটাকে একসাথে। আরেকটা আরেকটা আমরা কি লিখছিলাম এলিমেন্ট, পি টেগ দিয়ে শুরু, পি টেগ শেষ, আর ভিতরে কে ছিল? রিফাত ছিল। রিফাত হচ্ছে প্যারাগ্রাফ, আর আরাফাত হচ্ছে H1 হেডার। ঠিক আছে, আচ্ছা, হেডিং আর কি, হেডার না, হেডিং বলা যায়। আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন বা ব্যতিক্রম বলা যায়। ব্যতিক্রমটা মনে রাখা দরকার। কিছু এলিমেন্ট আছে যেগুলোতে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগের ব্যাপারটা নাই, এগুলো শুধুমাত্র স্টার্ট ট্যাগ, মানে এখানে স্টার্ট এন্ড এর ব্যাপার নাই। ওগুলা ওই জিনিসটা থাকলে ওটাকে পুরোটাই একটা এলিমেন্ট হয়ে যায়, ওটাতে আসলে এই ক্যাপসুলেশনের ব্যাপারটা আসবে না। ঠিক আছে, তো আমরা এটা বলবো যে কিছু এলিমেন্ট, এলিমেন্টের কারণ এন্ড ট্যাগ কেন দিতে হয় না? এন্ড ট্যাগ দিতে হয় তখন যখন তোমার একটা কন্টেন্ট থাকে। ধরো আমি ব্রেকেট শুরু করলাম, কথা হচ্ছে আমি ব্রেকেট দিব কেন? আরাফাত খেয়াল করবা, আমরা ব্রেকেট কখন দিই? যখন কিছু একটা ভিতরে ঢুকাইতে হয়। ঠিক আছে, ধরো আমি বললাম এখানে এটা আছে, এটা আছে, তো কিছু একটা থাকলে না আমি ব্রেকেট দিব, কিছু যদি না থাকে আমার তো আলাদাভাবে ব্রেকেট দেওয়ার দরকার নেই। ব্রেকেট কিছু একটাকে আবদ্ধ করার জন্য আসে, না আমি তো তার বন্ধনী, তাই না? না আমি তো তার বন্ধনী, বা এটাকে আমরা ব্রেসেস বলি ইংলিশে, বাংলায় বন্ধনী বলি, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এগুলা। সো কিছু এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওটার ভিতরে কোনো কন্টেন্ট থাকে না, মানে এটা কোনো কন্টেন্ট ওয়ালা এলিমেন্ট না। তো কন্টেন্ট যদি না থাকে, তোমার তো ক্যাপসুল করার কিছু নাই, ক্যাপসুলেশন করার কিছু নাই। আমি বলবো কিছু এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না। আইসিটি বই বানাই দিব নাকি একটা, এগুলা এগুলা আইসিটি বই একটা বানাই ফেলবো নাকি এগুলা দিয়ে? বই বই বই, ইজি ইজি কিন্তু বই একটা আইসিটি বানানো উচিত। সেটাই সেটাই। এটার এক্সাম্পল কি বলতো? কিছু এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না, এক্সাম্পল কি? আরেকটা কি? একটা হচ্ছে বিআর ট্যাগ, এটা একটা এলিমেন্ট যেটা ইটসেলফ ডিফাইনিং ইটসেলফ, মানে তার মধ্যে কোনো কন্টেন্ট নাই, সে একটা ফাংশন বোঝাচ্ছে যেটা কি করে। আমি যখন এটা লিখবো সেটা ওখান থেকে পরের লাইনে চলে যাবে, মানে এটা যেখানেই আসবে নিউ লাইনে চলে যাবো। আমরা যেমনটা সি প্রোগ্রামিং আমরা নিউ লাইন এড করি, এখানে বিআর মানে হচ্ছে নিউ লাইন, এটা কি করে? নতুন লাইন তৈরি করে। ঠিক আছে, এটা একটা এলিমেন্ট। অথবা আরেকটা কে আছে, আরেকটা বলতে পারি ইমেজ। এই দুইটাকে আমরা চিনি, যেগুলো আমরা অতীতে ইউজ করছি বা সামনে ইউজ করবো, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। তো এই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কি হয়, কোনো কন্টেন্ট থাকে না, এবং তাদেরকে কি নামে ডাকা হয়? এমটি এলিমেন্ট বা খালি এলিমেন্ট। আরাফাত আসো তো? তো এদেরকে এমটি এলিমেন্ট বলে। ঠিক আছে,
এদের কোনো এন্ড ট্যাগ থাকে না, মানে স্টার্ট ট্যাগ থাকে, এন্ড ট্যাগ থাকে না, এদের কোনো এন্ড ট্যাগ নাই। আশা করি বুঝা গেছে। তো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি এমটি এলিমেন্ট? H1, পি, হেড এবং বিআর, অথবা ইমেজ থাকতে পারে। তো অথবা 1 2 1 2 3 এরকম যেগুলো থাকে সেখানে থাকতে পারে। বিআর দিবে, আইএমজি দিবে, এবং একটা দিবে H1। তুমি কোনটা রাখাবা? বিআর এবং আইএমজি ওয়ালাটা। তো এমসিকিউ এলিমেন্ট কিন্তু এগুলো এগুলো কিন্তু এমসিকিউ মেটেরিয়ালস, এগুলো থেকে এমসিকিউ আসে পরীক্ষায়। তো আমরা আশা করি এটুকু ক্লিয়ার আমাদের। আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল এলিমেন্টও বুঝে গেলাম, এইচটিএমএল এর বেসিক কথাবার্তা বুঝলাম। এখন আমরা চলো, আমরা এখন চলে যাব, দেখিনি দাঁড়াও। এগুলা ডান, এগুলো ডান, এগুলো ডান, এগুলো done। কি হয়েছে? এখানে বাতাস লাগে না? কি বলো, ফ্যানের? আকাশ গরম বেশি? না, ফ্যান তো কিনছে কয়দিন আগে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ওয়ারেন্টি তো দিলে 7 বছরের। আচ্ছা, ওকে। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল হেডিংস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান দিয়ে এটা এটা তোমাদের লাগতে পারে পরীক্ষার জন্য। এইচটিএমএল হেডিংস, টোটাল কয়টা হেডিংস আছে একটু বলো তো আরাফাত, জানো বলো? একটা নাম্বার থেকে শুরু হয়ে একটা নাম্বার পর্যন্ত যায়, অনেক বড় থেকে অনেক ছোট পর্যন্ত যায়, অনেক বড় সাইজ থেকে অনেক ছোট সাইজ পর্যন্ত আসে। কয়টা? শোনা যায় না, বুঝছো এখন? কথা যে শোনা যায় না, শুনছো ও কি বলছে? 6টা বলছে, 6টা। আমার এই রুমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি, আমার আমার নিজের কানে আর ইকো লাগে না, বাট কথা শুনতে সমস্যা হয় এখনো। তো হেডিংস আছে কয়টা আমাদের টোটাল? 6টা। তাহলে আমাদের এখানে বলবো আমরা হেডিং আছে 6টা। আহ এই যে টোটাল 6টি হেডিং আছে। এটা কারা কারা? এরা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। অবশ্যই H1 শুরু করলে H1 শেষ করা লাগবে। সো এটা হচ্ছে ক্রমশ তোমাকে বিভিন্ন সাইজ দিবে। তাই বললাম H1, আমি এখন H1 দিয়ে কারে শুরু করব? আরাফাতই শুরু করব। H1 শুরু, H1 শেষ। তো এখানে আমি লিখবো কারে? আরাফাতরে লিখলাম। বড় আরাফাত আসবে, ছোট আরাফাত আসবে, আস্তে আস্তে। আমরা টোটাল কয়টা কপি পেস্ট করবো এখন? 2টা হয়ে গেল, 4টা হয়ে গেল, আর একটা দিলে 6টা হয়ে যাবে নাকি? আমরা এখন সিরিয়াল এগুলোকে মুছে ফেলি। এটা হবে H2 আরাফাত, এটা হবে H3 আরাফাত, এটা হচ্ছে হেডিং 4, এটা হচ্ছে হেডিং 4, এটা হচ্ছে হেডিং 5, এটা হচ্ছে হেডিং 6। ঠিক আছে, আমরা H1 থেকে শুরু করলাম, H2, H3, H4, H5, H6। ঠিক আছে, তারপর হেডিংস গুলো লিখে ফেলি এখানে আমাদের কোডের মধ্যে। তো এগুলা কি করবে বলতো? এরা হচ্ছে বিভিন্ন সাইজ বুঝে, এগুলো হচ্ছে ইনবিল্ট, ইনবিল্ট যে এগুলা এইচটিএমএল এর মধ্যে লেখা আছে যে H1 এর সাইজটা কি হবে, H2 এর সাইজটা কি হবে। তো এটা হচ্ছে সব থেকে বড়, এটা ক্রমশ সব থেকে ছোটটা হবে আর কি। তুমি ইভেন্চুয়ালি দেখবা ইন্ডিয়ার মধ্যে এটা সব থেকে বড় সাইজ আসছে, এটা সব থেকে ছোট সাইজ আসছে। এগুলো পড়াইছি, মনে আছে না? আচ্ছা, ভেরি গুড, মনে থাকলেই হয়েছে। তো আমরা এখানে এটা শুরু করে দিই, যেখানে H1 বড় সাইজ আছে না, আমরা বলবো এখানে H1 ছোট সাইজ করে দিই, আরেকটা কপি পেস্ট করে দিই এখানে। 3 4 5 6, এখানে বললাম আমরা H2, H2 শুরু, H2 শেষ, H3 শুরু,
H3 শেষ। টাইপিং স্পিড থেকে যদি ল্যাপটপ থাকে তাহলে তো সমস্যা, লিখার পরে এফেক্ট পড়ে। না, ওটা তখন আমি জোগাড় করে দিব অন্যটা থেকে। ক্লাস অনেক আছে, 5 আছে, এই যে 6 আছে। কই গেলাম? 6। ওকে, তো আমরা এটা সেভ করলাম। এখন আমরা আমাদের এই উইন্ডোটাকে আরেকবার রিলোড করি। এই যে আরাফাত বড়, আরাফাত ছোট, আস্তে আস্তে আরাফাত ছোট হয়ে যাচ্ছে। আর রিফাত নর্মাল যে সাইজ ছিল সেই সাইজ। আমি যদি রিফাতেও সেম H1 H2 করি, রিফাতের এরকম বড় ছোট আসবে। তো হেডিং এর ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। HTML হেডিংসটা ইম্পর্টেন্ট কার জন্য? MCQ এর জন্য। ঠিক আছে। তো সিমিলার আমরা এখানে প্যারাগ্রাফও দেখলাম, প্যারাগ্রাফ তো আলাদাভাবে আসি। এই যে এটা আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম HTML হেডিংস, আলাদাভাবে আমরা এখানে দেখবো HTML প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা মূলত কিসের জন্য ব্যবহার করা হয়? প্যারাগ্রাফটা মূলত ব্যবহার করা হয় প্যারা লেখার জন্য। ঠিক আছে। তো আমি যদি প্যারা লিখতে চাই, রিফাত নিশ্চয়ই একটা প্যারা না, জানা কথা, এটাতে প্যারা না কোনো, আমাদের বুঝাই যাচ্ছে এটা। রিফাত কিন্তু কোনো প্যারা না, রিফাত জাস্ট একটা ওয়ার্ড। এটাকে প্যারাগ্রাফে বলার আসলে দরকার ছিল না, তাও আমরা বলছি প্যারাগ্রাফ বোঝানোর জন্য। বাট প্যারাগ্রাফ নরমালি প্যারা প্যারা থাকবে একটা। প্যারাগুলা আমরা নরমালি কিছু দামি প্যারা নিয়ে আসবো, যেগুলো আমরা প্যারাগ্রাফের মধ্যে বসাবো। সেটার জন্য সাইটের নাম হচ্ছে লরেম ইপসাম, যেটা আমি আগেও ইউজ করছি ক্লাসে। লরেম ইপসাম আমি গেলাম, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ইপস, নামই হচ্ছে তার লিপসাম জেনারেটর। দামি টেক্সট তোমাকে দিয়ে দিবে, তুমি এগুলা নিয়ে নিয়ে বসাবে। যে আমি এটাকে যদি নিয়ে যাই এখান থেকে, আমি এখান থেকে নিয়ে গেলাম, এই যেটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। আরে বেটা, কপি করলাম। দেন আমি এখানে আইসা, এই যে এখানে আমি রিফাতকে সরাই দিই। রিফাতকে সরাই দিয়ে আমি একটা রিয়েল প্যারাগ্রাফ বসাই দিই। এই যে বসাই, এই কপি হয় নাই? কি করলাম? এই যে এখানে নিয়ে আসলাম। আমি এখানে এই যে পি এর মধ্যে এই যে এটা আমি বসাই দিলাম। এভাবেই আসবে, মানে আমি পি টেকের মধ্যে এই প্যারাগ্রাফটা বসাইছি। এবং খেয়াল করো, আমি যদি সেভ দিয়ে আবার যদি এখানে রিলোড করি আমাদের এই এই জায়গাটা, দেখা একটা সুন্দর প্যারাগ্রাফ চলে আসছে। অনেক জায়গা জুড়ে চলে গেছে অবশ্য, বাট এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে কিনা? আর এটা এইভাবে হবে। আমি তো জুম ইন করছিলাম না, সেজন্য এটা দেখা যাচ্ছে উইন্ডো থেকে পার হয়ে গেছে, বাট মূলত এটাই হচ্ছে আমার সাইজ। তোমার পুরো উইন্ডো জুড়ে একটা প্যারাগ্রাফ আসবে, এবং সেটা নিজের মতো করে এখানে লাইন টাইন ঠিক করে নিবে, এখানে কোনো সমস্যা হবে না। নর্মালি এইচটিএমএল নিজে এটা করতে পারে। বাট যদি আমি আরেকটা প্যারাগ্রাফ লিখে, আমি বুঝতে পারবো যে আসলে প্যারাগ্রাফের দরকারটা কিরকম। খেয়াল করবা আরাফাত, এখানে খেয়াল করো। আমি মনে করো আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, এই সাইজটা ভালো দেখা যাচ্ছে মোটামুটি। আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ বানাবো, আমি বলবো পিটেক শুরু, পিটেক শুরু। আমি বললাম এখানে পিটেক শেষ। ঠিক আছে। আমি এখন আবার আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আসবো। এখন মনে করি যেখান থেকে আমরা এইটা নিয়ে আসি, ইট ইজ এ লং এস্টাবলিশ ফ্যাক্ট দ্যাট, এইসব কথাবার্তা কপি করলাম। দেন আমি এখানে এটাকে, এই যে পি ট্যাগে শুরু পি ট্যাগ শেষ, এখানের ভিতরে আমি কন্টিনিউসলি এটাকে বসাই দিলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। দেন আমি যদি আবার এখানে এই জিনিসটাকে আবার রিলোড করি, দেখবা সুন্দর মতো একটা অটোমেটিক প্যারাগ্রাফ সেট আপে চলে আসছে। আরাফাত খেয়াল করো, কি কি কাজ এখানে এক্সট্রা হয়েছে দেখো তো, প্যারাগ্রাফ টেকেট করার কারণে একটা সুন্দর গ্যাপ আসছে মাঝখানে, যেটা কিন্তু নর্মালি তুমি টেক্সট লিখে লিখে গেলে কিন্তু এই গ্যাপটা আসতো না। এটা বোঝাচ্ছে এটা একটা প্যারা, এটা আলাদা আরেকটা প্যারা। এবং এই কাজটা সে কিন্তু পিটেকে ঢুকানোর কারণে অটোমেটিক হয়ে গেছে, যেটা আমরা যদি নিজেরা করতে যাইতাম, নিজেদেরকে আলাদাভাবে দুইটা ব্রেক লাইন দেওয়া লাগতো, লাইন ব্রেক দেওয়া লাগতো নিজে থেকে যদি করতাম, আদারওয়াইজ এটা এইভাবে আসতো না। বোঝা গেছে কিনা? এই হচ্ছে প্যারাগ্রাফের সুবিধা, যে প্যারাগ্রাফের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা বাই ডিফল্ট এইচটিএমএল মেনটেন করে। তাহলে তোমার জন্য প্যারাগ্রাফ স্টাইলে কিছু লেখার ক্ষেত্রে পিটেক ইউজ করাটা বেটার। তুমি যদি র্যান্ডমলি জাস্ট টেক্সট বসায় বসায় যাও, কোনো পিটেক মিটেক না দিয়ে, সে ঠিক আছে উইন্ডো শেষ হওয়ার পরে সে নতুন লাইনে আসবে, বাট তুমি প্যারাগুলার মধ্যে কোনো গ্যাপ পাবা না, দেখবা পুরাটাই একটা একটা প্যারার মতো হয়ে গেছে। তোমার তখন ম্যানুয়ালি গিয়ে গিয়ে আলাদাভাবে বিআর দিয়ে ওই যে ব্রেক লাইন, ব্রেক টেক ইউজ করে নতুন লাইনে নিতে হবে। বুঝছো কিনা? আর এখানে তারা সুন্দর মতো একটা বড় গ্যাপ দিয়ে রাখছে তারা। আশা করি একটু কথাবার্তা ক্লিয়ার। এগুলো আমরা দেখলাম কোনটা, প্যারাগ্রাফ দুইটা বসাইলাম আমরা, প্যারাগ্রাফ টেক আমরা দেখলাম। আমরা
হেডিং দেখলাম, আমরা প্যারাগ্রাফ দেখলাম, যেখানে আমরা প্যারাগ্রাফ এখানে নিয়ে আইসা এই যে আমি এখানে বলবো আমরা পিটেক নিলাম, আমি এখানে পিটেক শুরু করলাম, আমি পিটেক এখানে শেষ করলাম। আমি কিন্তু চাইলে এখানে টেক্সটও বসাতে পারি, কোনো ব্যাপার না। আমি এখানে টিআই না দিলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, এই যে আমাদের ওই প্যারাগ্রাফটা চলে আসছে। তো ব্যাপারটা আসলে খারাপ না। আমি এখানে নিজের মতো করে নিউ লাইন দিলেও কিন্তু এটা নিউ লাইন হিসেবে প্রিন্ট হবে না, মাথায় রেখো এই কথাটা। এই যে আমি এখানে আমি নিজের চোখের দেখার জন্য কি এগুলোকে নিজে নিজে থেকে নিচে নামাচ্ছি না? দেখতে পাচ্ছ আশা করি ব্যাপারটা। এই যে আমি নিজের ইচ্ছা মতো এখানে অফ এর পরে নিউ লাইন দিলাম, এটা কিন্তু কোনোভাবেই তোমার মেইন ব্রাউজারে গিয়ে কোনো ইম্প্যাক্ট রাখবে না। যেমন ধরো এখানে এই যে কোডটা এক লাইন ধরে আছে না সবাই, এখানে দেখতে কষ্ট হচ্ছে না আমাদের যে আমার শুরু শুরু আছে কিন্তু শেষ দেখা যাচ্ছে না, বা একটা লম্বা লাইন উইন্ডো পার হয়ে চলে গেছে। এটা দেখো এই যে এত লম্বা পুরো লাইনটা, এটা কিন্তু উইন্ডোতে এসে কোনো সমস্যা করে না। উইন্ডোতে কিন্তু ঠিকই তার পুরাটা জায়গা যেভাবে নেওয়ার কথা সেভাবে নিয়ে আসছে, নিলেন নিজের মতো করে আসছে। ইনফ্যাক্ট আমি যদি এখানে এটাও করি, আমি যদি এখানে একটা নিলেন দিয়ে দিই, যে টাইপ সেটিং এটাকে নিচে নামাই দিলাম না, আমি যদি এটাকে সেভ করি, আমি যদি এটাকে রিলোড করি, দেখো এটা কিন্তু নিলাইনে যায় নাই, গেছে? টাইপ সেটিং নিলাইনে গেছে আরাফাত? তুমি কি দেখতেছো কি বলছি? খেয়াল করো ভালো করে, আমি কি এখানে টাইপ সেটিংটাকে নিচে নামাইছিলাম না, সেভও করছিলাম, বাট যখন আমি এখানে রিলোড দিলাম, এটা কিন্তু নিলাইনে যায় না, এটা তার মতোই আছে। তার মানে তুমি তোমার টেক্সট এডিটরের মধ্যে নিজে থেকে যদি কিছু নিলাইন দাও, সেটা কিন্তু প্যারাগ্রাফে ইম্প্যাক্ট করবে না। বোঝা গেছে? আমি যদি আবার এটা জাস্ট ফর দ্য সেক অফ মাই ক্লারিটি, আমি যদি কোডটা লিখে আমি যদি কোডটা পরবর্তীতে বুঝতে পারি, আমার জিনিসটা যাতে ঠিক মতো গুছানো থাকে, সেজন্য আমি আমার মতো করে এখানে এই প্যারাগ্রাফটাকে একটা আমার চোখের সামনে নিয়ে আসলাম। তাতে করে কোনোভাবেই এই টাইপের পরে নিউ লাইন আসবে না, যদি না তোমার এখানে উইন্ডো শেষ হয়ে যায়। আমাদের এখানে অটোমেটিক্যালি উইন্ডো শেষ হয়ে গেছে, যখন টাইপ এন্ড এরপরে নিউ লাইন আসছে, এটা তো আসবেই। বাট তুমি এখানে নিউ লাইন দিছো দেখে এখানে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। দেখুন ধরো আমি এখানে কতগুলো নিউ লাইন দিয়ে এটাকে সুন্দর করছি না? সেভ করলাম, রিলোড করলাম, তাতে কিন্তু এখানে নতুন করে কোনো লাইন আসে নাই, এটা কিন্তু নিচে নিচে নামে নাই। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্যারাগ্রাফের, সে তার বৈশিষ্ট্য মেনটেন করবে। তুমি নিলেন দিলে সে নিলেন দিবে না, যতক্ষণ না তার দরকার পড়তেছে। হ্যাঁ, সে ওইটা তার উইন্ডো। আমি যদি মোবাইলে চালাই, মোবাইলের উইন্ডোতে গিয়ে সে তার মতো করে এন্ড দিবে। পিসিতে চালাই, সে তার মতো করে এন্ড দিবে। আমি যে আর বড় ল্যাপটপ নিয়ে আসে, ওটা ওর ওর মতো করে হিসাব করবে আর কি। বুঝা গেছে আশা করি ব্যাপারটা? ক্লিয়ার তো? আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই সিম্পলি এই কথাটার পরেই নিউ লাইন আসবে, আমি তাকে নিয়ে আসতে চাচ্ছি। তখন আমি ম্যানুয়ালি এই কাজটা করবো। এখানে আমি এখানে আইসা একটা বিআর দিয়ে দিব। এই বিআর মানে কি? ব্রেক লাইন। সে তখন নিউ লাইন ব্রেক মানে নিউ লাইনে চলে যাবে। এটা কিন্তু ম্যানুয়ালি করতে হচ্ছে আমার। বাই ডিফল্ট এখান থেকে নিউ লাইন আসার কথা না, আমি এন্টার দিলে এখানে নিউ লাইন আসবে না, আমি বিআর দিলে এখানে নিউ লাইন আসবে। মানে এটা হচ্ছে ডিরেক্ট একটা একটা কমান্ড যে নতুন লাইনে যাও। ঠিক আছে, এখন যদি আমি এটা লিখি, লিখলাম তো সিম্পলির পরে নিউ লাইন আসতেছে বলতেছি না আমি। আমি দেখো এখানে আমাদের কোডটা আমরা আমাদের পেজে চলে যাই। এই যে দেখো, এটা অটো আপডেট হয়ে গেছে। এই যে আমি কি বলছিলাম না, সিম্পলির পরে নিউ লাইন আসবে, দেখো অটোমেটিক চলে আসছে, জাস্ট বিআর দেওয়ার কারণে। আর যদি না দিতাম, নিজে থেকে নিউ লাইন দিলে ওখানে নিউ লাইন আসতো না। এই ব্যাপারটা মনে রাখবা আর কি। ক্লিয়ার হইলেই ভালো। তাহলে আমরা দুইটা প্যারাগ্রাফ ইউজ করলাম, আমরা হেডিং দেখলাম, আমরা প্যারাগ্রাফ দেখলাম। নাও উইল মুভ অন টু লিঙ্কস। আমরা লিঙ্ক এড করব। ঠিক আছে, আমরা আচ্ছা এই প্যারাগ্রাফটা সরাই দিই না, থাক, প্যারাগ্রাফ থাকা দরকার আছে। প্যারাগ্রাফ জিনিসটা আসলে খারাপ না। এই যে এটা একটা প্যারাগ্রাফ, দেখতে সুন্দর করার জন্য আমি এটাকে আহ, একটা আলাদা লাইন দিই। এগুলো সব আমার নিজেদের সুবিধার্থে, নিজেদের যাতে দেখা যায় সুন্দর মতো। একটা আমি গ্যাপ দিলাম, এখানে আমি একটা এন্টার দিয়ে দিলাম। এই যে এই জিনিসটা এইভাবে থাকলো, এটা আলাদা একটা প্যারাগ্রাফ, এটাকে আমি সুন্দর মতো গুছিয়ে রাখলাম, নিচে নামাই দিলাম। এই যে এটা দেখতে সুন্দর লাগতেছে, আর কিছু না, জাস্ট নিজের দেখা সুন্দরের জন্য। ঠিক আছে, এই যে আমার প্যারাগ্রাফ মাথা গেল কই? মাথা এখানে, এই প্যারাগ্রাফ মাথা এখানে। ওকে, এই যে প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ, আরেকটা প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ। এই হচ্ছে কথা, জাস্ট নিজের সুবিধাতে যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে লিখলাম। এখন আমরা হেডিং দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, এখন আমরা কোথায় যাব? লিঙ্ক এড করতে। আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে দেখছি বিভিন্ন সময় যে বিভিন্ন লিঙ্ক দেয়া থাকে, যে ক্লিক দিস লিঙ্ক, প্রেস দিস বাটন, গো টু দিস ভিডিও, এসব কথাবার্তা লেখা থাকে। দোজ আর লিঙ্কস। মাঝে মধ্যে এমন হয় যে তুমি জানো না এখানে লিঙ্ক আছে, ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়, না বলে লিঙ্ক লিখে দেয় না। তুমি ক্লিক করছো, তুমি জাস্ট নর্মাল হিসেবে ছবি দেখতে গিয়ে ক্লিক করছো, তো ছবি দেখতে গিয়ে ক্লিক করছো, দেখে চলে গেছে আরেক ওয়েবসাইটে। তো এটা তো হয়, এটা কিন্তু না বলে লিঙ্ক দিয়ে হিডেন লিঙ্ক থাকে ওটা। আমরা হিডেন লিঙ্ক রাখবো না, আমরা রাখবো হচ্ছে রিয়েল লিঙ্ক। আমরা বলবো যে এটা লিঙ্ক, ক্লিক করো এখানে চলে যাবা। ঠিক আছে, তো আমরা এটা এখন এড করতে চাই। আমরা এখন লিঙ্ক এড করবো, এটাকে বলা হয় এইচটিএমএল লিঙ্কস। লিঙ্কটাকে একটু নতুন পাতা নিয়ে যাই, ওটা একটা আলাদা পাতা ডিজার্ভ করে।
HTML লিঙ্কস। লিঙ্কের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে এ ট্যাগ, যেটা আসে কই থেকে, অ্যাঙ্কর ট্যাগ থেকে, ঠিক আছে? তো ওটাকে বলাই হয় অ্যাঙ্কর ট্যাগ, আমরা লিখবো এটাকে এ ট্যাগ। এটা শুরু করব এবং এটা আমরা শেষ করব, এবং এখানে আমার কিছু কন্টেন্ট থাকবে যে গো টু দিস ভিডিও অথবা গো টু দিস লিঙ্ক। আমি বলবো গো টু দিস লিঙ্ক, কি বললাম। আর লিঙ্কটা কোথায়, এটা কিন্তু লিঙ্ক না, এটা কিন্তু জাস্ট টেক্সট, যেটার উপরে আমরা ট্যাপ, যেটার উপরে আমরা ক্লিক করার ব্যবস্থা রাখবো বা ট্যাপ করার ব্যবস্থা রাখবো। লিঙ্কটা কোথায়? লিঙ্কটা থাকবে এইখানে, এইখানে, এই যে এ ট্যাগ আছে না, এ ট্যাগ শুরু, এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। মাঝখানে এটা হচ্ছে কন্টেন্ট, যেখানে আমরা লিঙ্কটা বসাবো। লিঙ্কটা কোথায়? লিঙ্কটা হচ্ছে এখানে বসবে, এই যে এ ট্যাগের যে অংশটা আছে এখানে, এখানে লিঙ্কটা বসবে। আমরা কিভাবে বসাবো? স্টার্ট ট্যাগের এ ট্যাগ বা লিঙ্কের যে ট্যাগটা, সেই ট্যাগটা শুরু হবে, সেই শুরুর ট্যাগে আমি এর পরে একটা এট্রিবিউট এড করবো, যেটাকে এট্রিবিউট বলা হয়, এটার নাম হচ্ছে href। এটার এব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এটা একটা রেফারেন্স দিবে, এখানে সমান চিহ্ন দিয়ে ডাবল কোলন দিয়ে আমি সেই লিঙ্কটা এখানে বসাবো, অমুক তমুক তমুক অমুক তমুক, বা যাই বসানো আমি বসাবো, https://www.dynamicninja.com। তো এইসব কথাবার্তা আর কি। এখানে আমরা লিঙ্কটা বসাবো, দেন আমরা দেখবো কোডটা কিভাবে কাজ করে। আমাদের যদি এখানে dynamicninja.com নাই, আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা বসাই দিব। ওয়েবসাইট তো নাই, চ্যানেল তো আছে। আমরা এখন যাই, এখানে আমরা এখন লিঙ্কটা অ্যাড করবো। আমরা বললাম এখানে এই যে এ ট্যাগ দিলাম, লিঙ্ক একটু বড় করি, আমি বললাম এখানে এ ট্যাগ ফর অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। আর এখানে আমি লিখবো ওয়াচ দিস ভিডিও। আর ভিডিও কোথায়? এই যে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি বলবো href, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, সমান চিহ্ন দিয়ে আমি এখানে ডাবল কোটেশন দিব। এই এটা মনে হয় আরেক মোডে চলে গেছে, ইউকে ভার্সনে চলে যায় সে আবার মাঝে মধ্যে, ক্লিক করে কই জানি চলে যায়। ওকে, আসছে। এখানে আমি লিঙ্কটা বসাবো। লিঙ্কটা কই থেকে পাবো? আমরা আমরা যাবো এখানে আমাদের চ্যানেলে, ইউটিউবে যাব। গেলাম ইউটিউবে, studio.youtube.com-এ গেলাম। এখান থেকে আমি একটা ভিডিও খুঁজে বের করবো, কন্টেন্ট, আমার কন্টেন্ট। হ্যাঁ, আর না, এগুলা তো না, এগুলা দেখার মতো কিছু, আমি এগুলো অনই করি নাই। অন করছি বলতে এগুলো আমি সেটআপই করি নাই। না, কি আসে তুমি মেয়েকে ফকিরের মতো পয়েন্ট সামথিং দেখা যায়, এটা এটা তুমি এখন আমি এগুলো করবো? খায় কাম নাই আমার, এতে আমার 2 ঘন্টা ঘুমাইলে ভালো। হ্যাঁ, ওটা অন হয়ে যায়, বাট ওটা হচ্ছে তোমার একটা থ্রেশহোল্ড, একটা না 4,000 হইলে হয় না। ভিউ সামথিং আওয়ার হওয়া লাগে, 1,000 ঘন্টার ভিউ থাকা লাগে, 1,000 প্লাস সাবস্ক্রাইবার থাকা লাগে। ওকে, যেটাই হোক, ওটা ওগুলো হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে। ওগুলো হয়ে গেলে তো হয় না, তুমি এলিজিবল হয়েছে, তারপরে তো তোমার তো ভিউ লাগবে। দেয় না? তাই নাকি? এই যে এই যে রিয়েল ফেস আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা না, আমি একটা আমার ভিডিওতে যাই। আম, আমি হ্যাঁ, ওটা বোঝার জন্যই আসলে মূলত লাগে এটা। ওকে, খেয়াল করো, এগুলো আগে ছিল না, নতুন করছে মনে না। আচ্ছা, এখানে আমি একটা আমার ভিডিওতে যাই, আমি আমার পছন্দের একটা ভিডিওতে যাই। যেমন ধরো এখানে কিছু কথা বলছিলাম, কোথায় জানি। না 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 না, ভালো একটা ভিডিও আছে এখানে, কেন পরিশ্রম করেও সফলতা আসে না। এটা একটা ভালো ভালো ভিডিও ছিল আমার। আরেকটা এড চলে আসছে। ওকে, এই হচ্ছে আমার কথা, কেন পরিশ্রম করে সফলতা আসে না। এগুলো মূলত তোমাদের বেচেই মূলত পড়ানো, 25 বেচে এগুলো পড়াইছিলাম। এই যে 25 বেচের ম্যাথ ক্লাস ছিল এটা, একাডেমিকের। তো আমি এটাকে এখান থেকে আমি তার শেয়ারের অংশে গিয়ে লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? আমি চাচ্ছি আমাদের যে পেজটা যে দেখবে সে যাতে এই লিঙ্কে চলে যায়, যে ওয়াচ দিস ভিডিও না। আমি এখানে এটা, এই যে href সমান চিহ্ন ডাবল কোটেশন, তার মাঝখানে এই যে আমি এখানে এই লিঙ্কটা বসাই দিব, দেন সেভ করে দিব, ঠিক আছে? এখন আমি যদি আমাদের এইখানে যাই, রিলোড করি, দেখো ওয়াচ দিস ভিডিও চলে আসছে না? ক্লিক করলে এটা আমার ওই ভিডিওটা খুলে নিয়ে আসবে, কেন পরিশ্রম করে সফলতা আসে না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে লিঙ্ক এড করে আমরা শিখে গেলাম।
তুমি যে কোনো লিঙ্কই দিতে পারো, তুমি চাইলে তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারো, তুমি চাইলে ফেসবুক আইডি লিঙ্ক দিতে পারো, যে কোনো লিঙ্ক তুমি বসাও, ওটা যদি একটা অ্যাক্টিভ লিঙ্ক হয় ওটা ওখানে নিয়ে যাবে তোমাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা লিঙ্ক এড করা শিখলাম, আমরা হেডিং এড করা, হেডিং বানানো শিখলাম, যে বড় ছোট বানানোর ব্যাপারটা, প্যারাগ্রাফ আমরা শিখলাম। ওয়াচ দিস ভিডিও ব্যাপারটা বুঝলাম, তাহলে প্যারাগ্রাফের ব্যাপার স্যাপার বুঝলাম, হেডিং এর ব্যাপার স্যাপার বুঝলাম, লিঙ্কের ব্যাপার স্যাপার বুঝলাম। নাও উই উইল মুভ টু ইমেজ। আমরা আজকে ইমেজ দেখবো, এখন ইমেজ কিভাবে এড করতে হয়। তো ইমেজের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে তুমি ইমেজের লিঙ্ক দিয়ে দিবা, যেটা যেটা ইন্টারনেটে আছে অলরেডি, একটা ওয়েবসাইটে আছে বা কোনো একটা জায়গায় আছে, ওই লিঙ্কটা তুমি দিয়ে দিবা, সেই ইমেজটা তোমাকে শো করবে। আদারওয়াইজ তুমি যেটা করবা, তোমার যে মেশিনে তুমি কোডটা লিখতেছো, যেটাকে তুমি সার্ভার হিসেবে ইউজ করতেছো বা যেখান থেকে তুমি তোমার জিনিসপত্র শো করতেছো, সেই লোকেশনে তুমি একটা ইমেজ রেখে দিবা, তুমি তো সেই ইমেজটা নাম দিয়ে দিবা, সেই ইমেজটা দেখাই দিবে। তো ইমেজ আমরা এড করা শিখবো এখন। আমরা বললাম এইচটিএমএল ইমেজেস। লিঙ্কের ব্যাপারটা আমরা বুঝতে পারছি আশা করি, এটা আলাদা পেজে থাকুক। আমরা এখন চলে যাবো এইচটিএমএল ইমেজে। তো আমরা এখন ইমেজ এড করতে চাই। ইমেজ এড করার রাস্তা কয়টা? দুইটা। একটা হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে ইমেজ এড করব, আমরা লিঙ্ক দিয়ে ইমেজ এড করব। আমরা লোকাল ফাইল বা লোকাল যে ইটা আছে, লোকাল ফাইল মানে যেটা আমার লোকেশনে রাখা আছে, সেটা থেকে আমরা ইমেজ শো করতে পারি। দুইভাবেই শো করা যায়। ঠিক আছে? তো ইমেজ এড করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় তার নাম কি? আইএমজি। এবং এটা কোন ধরনের ট্যাগ বলতো? এমটি ট্যাগ। ওই যে যার শুরু শেষ এরকম ব্যাপার স্যাপার নাই। যেমন একটু আগে আমরা একটা এমটি ট্যাগ ইউজ করছি, বিআর ট্যাগ, মনে আছে কিনা, নিউ লাইন আনার জন্য। এটাও সিমিলার একটা এমটি ট্যাগ, এটার শুরু শেষ বলতে হিসাব নাই। বাট আমরা যে ট্যাগটা শুরু করলাম সেই ট্যাগের মধ্যেই আমরা ইমেজের সোর্সটা রেখে দিব। এই সোর্সটা কিভাবে লিখবো আমরা? এসআরসি, দিস ইজ এন অ্যাট্রিবিউট। এবং তার ভ্যালুটা কত? ডাবল কোটেশন দিয়ে সমান চিহ্ন দিয়ে যা লিখবো তাই হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো আমাদের যে লোকেশনে আমাদের এই ফাইলটা সেভ করা, আমাদের এই এইচটিএমএল ফাইলটা যেখানে সেভ করা, মানে এটা যেখানে সেভ করা, সেই লোকেশনে আমি আগে থেকে একটা ছবি রেখে দিছি, নাম হচ্ছে চিতা। মনে আছে আশা করি। এই যে দেখো, আমাদের যে লোকেশনে আমাদের এইচটিএমএল এর যে ফার্স্ট কোডের ফাইলটা আছে, সেখানে দেখো একটা ইমেজ আছে, চিতার ইমেজ। আশা করি দেখা যায় যে এটা হচ্ছে চিতার একটা ইমেজ, তার নাম কত কি? চিতা, CHEETAH, এবং এটা জেপিইজি ফাইল। ইমেজের ফরম্যাটটা বুঝতে হবে, নাম কি? চিতা, এবং ফরম্যাটটা কি? জেপিইজি। তো আমরা যেটা করব, আমাদের এখানে আইসা আমরা এই যে আমরা যখন ইমেজটা এড করতে যাব, তখন আমরা এখানে তার নামটা লিখে দিব। আমি লিখলাম এখানে এসআরসি সমান কি? চিতা, CH, আর একটু চিকন করি, আমি বলবো এখানে CHEETAH ডট JPEG। এই যে আমি এখানে লিখলাম, এটা অটোমেটিক আমার পেজে চলে আসবে, কারণ আমি প্রপার নামটা লিখছি এবং প্রপার ফরম্যাটটা লিখছি। আমি যদি নামে ভুল লিখি তো ইমেজটা সে খুঁজে পাবে না। এটা তো আর সেভ করে করবোই কি, পুরো ক্লাসে পুরোটাই তো চলে গেছে। ওকে, এইটা সেভ করে রাখি। এখন আমরা কি করবো আরাফাত বলো তো? এখানে আমি ওই ব্যাপারটা নিয়ে আসবো। আমরা বলবো এখানে আইএমজি, আইএমজি লিখলাম, এসআরসি লিখলাম, সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আবার ফালতু কাজ, ডাবল কোটেশন দিব, দিয়ে আমরা এখানে লিখবো CHEETAH ডট JPEG। ইমেজের ফরম্যাটটা দিতে হবে, ইমেজের নামটা দিতে হবে। সেভ দিলাম। এখন আমরা আবার এটাকে রিলোড দিই। বিশাল বড় চিতা চলে আসছে, মানে তার যে সাইজ সে সেই সাইজ অনুযায়ী চলে আসছে, আশা করি দেখতে পারতেছো। তো আমরা যাচ্ছি এই চিতা এত বড় হয়ে না আসুক, আমরা যাচ্ছি এটা মানে এই যে দেখো চুরের মধ্যে মনে হচ্ছে তাকায় আছে। আমি যাচ্ছি এত বড় চিতা আমার দোকানেতে, যে আমার পেজের মধ্যে চিতার কল্লা দেখা যাচ্ছে খালি। এটা কি ফুল সাইজ না আমার পেজ? আমি তো এটাকে বড় করছিলাম, এখানে এই নর্মাল সাইজ হচ্ছে এটা। তো দেখো পেজ পুরাটা পড়তেছে আরাফাত আরাফাত আরাফাত, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, মাঝখানে কার জানি চোখ দেখা যায়। তা আমি যাচ্ছি এরকম না, আমি যাচ্ছি একটা পুরা আমার যতটুকুই আছে যাতে পুরা চিতাটা দেখা যায়। তা আমি কি করতে হবে? এই ছবিটাকে একটু স্কেল ডাউন করতে হবে, একটু ছোট করতে হবে। স্কেল ডাউন মানে আবার কি? স্কেল ডাউন মানে হচ্ছে তুমি এই ছবিটাকে আহ, মানে চ্যাপ্টা করতে পারবে না, আবার লম্বাটে করতে পারবে না। তার যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী তুমি ছবিটাকে ছোট করবা, মানে ওভারঅল রেশিওটা যাতে দৈর্ঘ্য প্রস্থের যাতে অনুপাতটা সেম থাকে সেইভাবে রেশিও করবো আমরা। তো আমরা করবো কি এখন খেয়াল করো, আমরা এই ইমেজ যে ট্যাগটা আছে, এই যে সোর্সটা আমি এড করলাম, আমি এখানেই একটু স্পেস দিয়ে এটা হাইট লিখে দিব। এই যে বললাম হাইট, হাইট সমান আমি বললাম মনে করো, হাইট সমান বললাম আমি 300, আর উইথ সমান আমি বললাম মনে করো 400। আমি যা চারটা ছোট হোক, আমি বলবো এখান তাইলে উইথ হবে মনে করো 200। হাইটটা একটু নর্মাল ছিল না, আর উইথ বললাম আমি এখানে 200।
একদম স্কোয়ার শেপ করে ফেলি, এটাকে আমরা সেভ করলাম। এখন যদি আমি এটাকে আবার রিলোড করি, দেখো নর্মাল হয়ে গেছে না এখন মোটামুটি ঠিক আছে সাইজ। এখন আমি যে রেশিও ঠিক রাখতে পারছি এটা কিন্তু আমি শিওর না, কারণ আমার ওই ইমেজটা যে রেশিওতে ছিল সেই রেশিওটা আমার মেনটেন করতে হবে। দেখো তো একটু খেয়াল করে, আমার যদি আমার ওই ইমেজ ফেলে যাই, আমি কি এটার প্রপার্টি দেখতে পারবো না? আমি এখানে এখানে ডাল বাটনে ক্লিক করলাম, ক্লিক করে প্রপার্টিসে যাই। এটার সাইজটা দেখো তো, এটার সাইজ কি এটা তো এমনি সাইজ, রেশিও তো বলা নাই। ডিটেলসে যাব পাবো, এই যে এটা এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ, 554 ইন্টু 554, মানে এটা স্কোয়ার শেপ। তাহলে আমি যদি এখন, তাহলে মানে স্কোয়ার শেপ মানে কি, তার দৈর্ঘ্য যা প্রস্থতা। আমি যদি এখন 200 লিখি এটার রেশিও সমস্যা হবে না, 100 লিখলেও ঠিক আছে। আমি যদি এখন লিখি 100 500, তাহলে চ্যাপ্টার হয়ে যাবে। 100 500 লিখলে মানে হাইট 100 আর উইথ 500, এটা বিশাল বড় চ্যাপ্টার হয়ে যাবে। তো এটা আমরা করবো না, আমরা ছবির রেশিওটা সেই অনুযায়ী রাখবো। আমি বললাম 200 আমি বললাম এখানে 200 মনে করে বললাম 500, উইথ বললাম 500। দেখো জিনিসটা দেখতে বিশ্রী হয়ে যাবে। দিলাম এইভাবে 200 500, না বৎসরত একটা চিতাবাঘ হয়ে গেছে, সেটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটা সুন্দর থাকুক। তো এটা বললাম 200। ওকে, আমি এখন আবার রিলোড করি, রেশিও ঠিক থেকে সুন্দর মতো চলে আসছে। আমি চাচ্ছি আর আর কিছু হোক, আমি কি করতে পারি এখানে 100 দিয়ে দিতে পারি। আমি বললাম 100, আমি বললাম এখানে 100, দিলাম সেভ। 100। ওয়াচ দিস ভিডিও, চিতা দেখিয়ে মোটিভেশন। কেন পরিশ্রম করে সফলতা আসে না? হ্যাঁ, হ্যাঁ তো এইগুলোই তো করে ওয়েবসাইট গুলাতে, তাই না? বলে ডাউন, ক্লিক টু ডাউনলোড, পিডিএফ দেখাবে ফার্স্ট পেপারের, ফিজিক্স ফার্স্ট পেপারের সমাধান, নিয়ে যাবে তোমার আরেক ওয়েবসাইটে। হ্যাঁ, খুবই ঝামেলা, হ্যাঁ এগুলো খুবই ঝামেলা করে। আশা করি ইমেজ এড করার ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ারলি। আমরা ইমেজ এড করা শিখলাম। এখন এর বেশি আসলে তোমাদের কোনো গ্যাঞ্জাম দিবে না, আমি ওই গ্যাঞ্জামে যেতে যাচ্ছি না। তুমি যদি চাও কোন একটা ডিরেক্ট লাইভ ওয়েবসাইট থেকে তাদের ইমেজটাকে তুমি এখানে তোমার ওয়েবসাইটে দেখাইতে, যদি ওটার 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 পারমিশন তাদের দেয়া থাকেন, পারমিশন না দেয় তুমি সেই ইমেজটা আসলে খুঁজে পাবা না, লিঙ্ক বসালে ওটা পাবা না। নর্মালি পারমিশন দিয়ে রাখে। তখন তুমি যেটা করবা, এখানে সোর্সের জায়গায় চিতা জেপিজি না, ওই ইমেজের লিঙ্কটা দিয়ে দিবা, তাহলে তুমি ওই সেম ইমেজটা তোমার ওয়েবসাইটে দেখতে পারবা। শর্ত হচ্ছে ওই ওয়েবসাইটে লাইভ থাকা লাগবে। যদি ওই ওয়েবসাইট কোনো কারণে ক্র্যাশ করে, তো তুমি তোমার ওয়েবসাইটেও ওইটা পাবা না, কারণ তুমি তো ওদের থেকে নিচ্ছ। ঠিক আছে, তো ওইটা জাস্ট লিঙ্কটা বসাই দিলেই হবে। এখানে আর আমি গ্যাঞ্জাম করতেছি না, কারণ পরীক্ষায় এত গ্যাঞ্জামের জিনিসপত্র তোমাকে দিবে না। এইটুকুই ইমেজের জন্য আমাদের জন্য এনাফ। আরাফাত, আশা করি বুঝাইতে পারছি কথাটা। আচ্ছা, এখন আমরা যাব পরের ইতে। আমরা এখন যাব যেটাতে, সেটার নাম হচ্ছে HTML অ্যাট্রিবিউট। মূলত হচ্ছে কোড লিখতে এগুলো লাগে না, এগুলো না জানলেও চলে, সবাই এগুলো পারে। বা সমস্যা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউতে যে নিচের কোনটা অ্যাট্রিবিউট, তাই না? এটাই হচ্ছে সমস্যা। HTML অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট আমরা কাকে বলে থাকি? বাংলা বলো অ্যাট্রিবিউটের, অ্যাট্রিবিউটের বাংলা কি? বৈশিষ্ট্য অথবা ক্যারেক্টারিস্টিক্স। তো অ্যাট্রিবিউট বলতে সেটাই বোঝায়। যেমন ধর একটু আগে আমরা এ ট্যাগ দিছিলাম, তো এ ট্যাগ যখন আমরা দিলাম, এ ট্যাগ দিলাম, শুরু আর শেষ করছিলাম এখানে। এই যে আমরা এ ট্যাগের ভিতরে href দিছিলাম, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। মানে আমরা তো এ ট্যাগ দিয়ে বুঝাচ্ছে এটা একটা লিংক, অ্যাঙ্কর ট্যাগ। সেই ট্যাগের ভিতরে এই যে শুরুর অংশটাতে আমি যে hrefটা দিলাম, এটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট, মানে বৈশিষ্ট্য। এই লিঙ্কের বৈশিষ্ট্যটা কি, এটা কোন লিঙ্কে যাবে, এই অ্যাঙ্কর ট্যাগটা আমাকে কোথায় নিয়ে যাবে, একটা লিঙ্কে নিয়ে যাবে, সেটার নাম কি, href, হাইপার টেক্সট রেফারেন্স। সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমি ভিতরে যা বসাচ্ছি সেটা হচ্ছে ওটার ভ্যালু। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, এটাকে বলা হয় নেম ভ্যালু পেয়ার। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ভিতরে যা থাকবে তা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আরাফাত, আসো। আচ্ছা, আমি বললাম এখানে সুন্দর করে একটা দিয়ে দিই কিছু একটা। আমি বললাম এখানে https www ডট, সরি ডাইনামিক নিচে তো নাই এখন, youtube.com, দা ডাইনামিক নিচে আমি এটা এড করে দিলাম। দা ডাইনামিক নিনজা। সো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে আমাদের নেম,
এই ডাবল কোটেশনে যা আছে তা হচ্ছে আমাদের ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, এবং এই পুরাটাকে আমরা একসাথে বলবো একটা অ্যাট্রিবিউট। The whole thing is an attribute. অ্যাট্রিবিউট নাম হচ্ছে href, ভ্যালু হচ্ছে এটা। ইয়েস ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। কত সুন্দর করে নোট করছিলাম শুরু থেকে, ফালতু পিসি আমার খেয়ে ফেললো। আল্লাহ বাঁচাইছে, আরেকটা ফ্রি কোর্স দেই নাই, নাহলে বলতো স্লাইড কই স্লাইড কই, কই থাকবে, সবই তো ডাউনলোডে সেভ হয়, সবই তো চলে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের href অ্যাট্রিবিউট, তাই না? এটার নাম হচ্ছে href অ্যাট্রিবিউট। পুরোটা কি বলি, এটা হচ্ছে আমাদের href অ্যাট্রিবিউট। তাহলে আরেকটা অ্যাট্রিবিউট কি হইতে পারে বলো তো, মাত্র পরে আসছি। ইমেজ অ্যাট্রিবিউট না, এসআরসি অ্যাট্রিবিউট। আমরা ইমেজের মধ্যে ইমেজ তো লিখছিলাম, বা তারপরে কি করছিলাম, এসআরসি লিখছিলাম না। এসআরসি ইজ এ অ্যাট্রিবিউট যেটার ভ্যালু হচ্ছে এটা। তো আমরা পুরোটাকে বলতেছি, কেউ আসছে? আচ্ছা, তো আমরা বলতে পারি এখানে এসআরসি একটা অ্যাট্রিবিউট আছে, ওটা আমরা এড করে দিই এখানে। আমরা পরের পাতা যাই, আমরা বললাম এখানে এই যে আমরা লিখি আইএমজি লিখি, তারপরে আমরা লিখি এসআরসি, আমাদের এই ফাইল অনুযায়ী হিসাবে লিখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু, আর পুরোটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট। দিস ইজ কল্ড এসআরসি অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট আর কি। এটাকে এসআরসি বলতে সোর্স বোঝায়, দিস ইজ এসআরসি অ্যাট্রিবিউট। আশা করি আমি অ্যাট্রিবিউটের ব্যাপারটা বুঝাইতে পারছি। এরকম আরো অনেক অ্যাট্রিবিউট আছে, তোমরা সামনে দেখবা, সবকিছু তার দেখানোর দরকার পড়তেছে না। সো ফার সো গুড। আমরা আরেকটা অ্যাট্রিবিউট, আজ আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে, আমরা যখন ইমেজ অ্যাড করব তখন ইমেজের এখানে এটা অ্যাড করি না, আমি এখানে অ্যাড করে দিই। আমরা কিন্তু হাইট ওয়েটে এড করছিলাম আমাদের মেইন করে, আমি সেটা এখানেও করে দিই। গুড প্র্যাকটিস হচ্ছে, তোমার ব্রাউজার তো বোঝা যায় 300 লিখছে সে বুঝে গেছে 300 পিক্সেল, 400 লিখছে সে বুঝে গেছে 400 পিক্সেল, বাট তোমার উচিত হচ্ছে এখানে এইভাবে দেয়া, হাইট যখন লিখবা তখন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিয়ে ইউ শুড পুট 300। তাই সেটাকে ওটা কি বেটার 300। আর এখানে আমি দিব আর কি, এখানে ধরো উইথ বললাম, উইথ আমরা বললাম এখানে 300। তাহলে আরাফাত আশা করি এটা বুঝতে পারতেছো, এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট আসছে। হাইট একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে 300 পিক্সেল হবে, এটা বলা লাগে না, ওরা নিজেরাই বুঝে যায়। উইথ তো হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেটার ভ্যালু 300। সো দিজ আর অ্যানাদার অ্যাট্রিবিউটস। সো আদার অ্যাট্রিবিউটস আর কি। সো সোর্স একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, উইথ একটা অ্যাট্রিবিউট। বাংলা কি বৈশিষ্ট্য, আমাদের ইমেজের বৈশিষ্ট্য কি, তার সোর্স হচ্ছে এটা, তার হাইট হচ্ছে এটা, তার উইথ হচ্ছে এটা। যেখানে আলাদাভাবে যদি বলি, দিস ইজ দ্য নেম অফ দ্য অ্যাট্রিবিউট, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট, নেম অফ দ্য অ্যাট্রিবিউট, ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট, নেম অফ দ্য অ্যাট্রিবিউট, ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট। ক্লিয়ার তো? শিওর তো? আচ্ছা গুড। এর বেশি আর কোনো অ্যাট্রিবিউটের বাংলা টাংলা দেখার আমাদের দরকার নেই, আমরা যা ইউজ করছি তাই দেখলাম, এর বেশি প্রয়োজন পড়বে না আশা করি। আমরা স্টাইলে পড়ে যাই, আমরা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণতে আগে চলে যাই, সেটা হচ্ছে আমাদের আহ, 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 তাই না, লিস্ট। লিস্ট আগে দেখে ফেলা উচিত, এনার্জি থাকতে থাকতে ইম্পর্টেন্ট গুলো দেখে ফেলা উচিত, নাকি কি বলো? এনার্জি থাকা অবস্থায় ইম্পর্টেন্ট গুলো দেখে ফেলা উচিত। আমি বললাম এই যে আমাদের HTML লিস্ট, লিস্ট আসবে না সেটা চান্স খুবই কম, আসবে চান্সটা এটাই বেশি, লিস্ট আসে এবং এটাই সহজ। ইয়েস ইয়েস ইয়েস, তো HTML লিস্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর এক্সামস, ফর এনিথিং। তুমি একটা ওয়েবসাইট বানাতে গেলে লিস্ট তোমার করাই লাগবে কোনো না কোনো ভাবে, তো লিস্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা এখন দেখবো HTML লিস্ট। HTML লিস্ট এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং মোটামুটি সব পরীক্ষাতেই তোমাকে যখন একটা HTML থেকে প্রশ্ন দেওয়া হয়, মোস্ট প্রবলি ওখানে লিস্টই থাকে, লিস্ট বানাতে বলে আহ, অথবা লিস্ট দেয়া থাকে বলে এটা কোড লিখো, ঠিক আছে? আচ্ছা, তো লিস্ট কিরকম হয়, লিস্ট দুই ধরনের থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট। দুই ধরনের লিস্টই আমরা মূলত ইউজ করবো, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ক্রম যুক্ত থাকবে, 1 2 3 ABC এরকম থাকবে। আর আনঅর্ডার লিস্টে কোনো ক্রম থাকবে না, আনঅর্ডারের ব্যাপারটা হচ্ছে জাস্ট বুলেট পয়েন্ট দিয়ে থাকবে, বা যেটাই আমি শেপ ঠিক করি সেটাই অনুযায়ী থাকবে, কোনো ক্রম বা অর্ডার থাকবে না। আচ্ছা, তো আমরা একটা লিস্ট বানানোর জন্য আমাদের কোডটা কিরকম একটু দেখি। লিস্টের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে ঠিক করতে হয় এটা কি অর্ডার লিস্ট হবে নাকি আনঅর্ডার লিস্ট হবে। যদি এটা অর্ডার লিস্ট হয়
এটা হবে ওএল ট্যাগ দিয়ে শুরু হবে, যেটা বোঝাচ্ছে অর্ডার লিস্ট। আর যদি আমি এটাকে এভাবে দেই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওএল, এটাকে বলবো আমরা অর্ডার লিস্ট, এটা এন্ড করলাম। এরপরে ভিতরে কি থাকবে, লিস্ট যে এলিমেন্ট গুলো সেগুলো থাকবে। ধরো আমি বললাম এখানে আমাদের এল আই বোঝাচ্ছে এটা একটা লিস্টের একটা এলিমেন্ট আসবে, এল আই শুরু হবে, এল আই শেষ হবে। ধরো আমি এখানে লিখলাম ম্যাঙ্গো, তারপরে আমি লিখলাম এখানে মনে করো এলআই এর পরে আমি এখানে লিখলাম মনে করো আরেকটা দিলাম ম্যাঙ্গো, পরে দিলাম আমি কি দিতে পারি, লিচি, তরমুজ। এরপরে আমি দিব এখানে, হ্যাঁ তরমুজ দিব আমি এখানে, আমি ইংলিশ না লিখে বাংলায় লিখবো তরমুজ। তা আমাদের লিস্টে এলিমেন্ট কয়টা আসলো, তিনটা। এটা কিভাবে থাকবে, আনঅর্ডার্ড, মানে এখানে 1 2 3 থাকবে না, সিরিয়ালটা হবে জাস্ট আমরা যেভাবে দিছি ওইভাবে বুলেট পয়েন্ট আকারে থাকবে, এখানে কোনো সিরিয়াল ওইভাবে নাই। তো আমি এটা যদি এখন এখানে লিখি, আমি একটা নতুন ফাইল খুলি লিস্টের জন্য, আমি বলবো নিউ ফাইল, কন্ট্রোল এন দিলেও আসতো। এটা সেভ করে দিই। আমি এটা টেমপ্লেটটা এখান থেকে নিয়ে আসবো, আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। বেসিক ফাইল তো সেম নাকি, আমরা জাস্ট এগুলা মুছে দিই। এটাকে আমি লিখে দেব লিস্ট, আর বডির মধ্যে এই আরাফাত সরাই দিলাম, প্যারাগ্রাফের পার্টটা সরাই দিব। এই সবই সরে যাবে এখান থেকে, সবই শেষ, সরাই দিলাম। এই যে আমাদের এখন বেসিক একটা এইচটিএমএল ফাইল চলে আসছে। এখন আমি এটা সেভ করব। নামটা কি দিব, নাম দিব ফাইলের লিস্ট ডট এইচটিএমএল, অলরেডি আছে। আমি আবার এটাকে করে দিই, যে এক্সিস্ট করতেছে আমি এটা রিপ্লেস করে দিলাম, নতুন করে আবার লিস্ট বানাবো আমরা এখানে। আচ্ছা, এখন এই বডিটা এসে আমি ওই যে বলছিলাম না অর্ডার লিস্ট হবে, বললাম ও আনঅর্ডার হবে না, এটাকে অর্ডার বলছিলাম নাকি আনঅর্ডার বলছিলাম আমি? আচ্ছা আমি বলছিলাম তো, আচ্ছা এটা তো অর্ডার চলে আসছে না। ঠিক আছে, মনে করি এটা অর্ডার লিস্টে আমার পছন্দের তালিকায় 1 নম্বরে আছে ম্যাঙ্গো, 2 নম্বর আছে লিচি, 3 নম্বর আছে তরমুজ, এটা অর্ডার হবে। তো আমি এখানে অর্ডার দিয়ে শুরু করলাম, ওএল লিখলাম, ইট মিনস অর্ডার লিস্ট। আমরা তাহলে এখান থেকে নিচে নেমে এখানে বলবো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওএল, এটা হবে এন্ড করলো। দেন আমরা তিনটা এলআই অ্যাড করবো, এলআই মানে হচ্ছে লিস্টের এলিমেন্টটা, এলআই শুরু, এলআই শেষ। ওকে, এখানে আমরা কপি করে পেস্ট করলাম, এখানে আমি লিখলাম ম্যাঙ্গো, এখানে আমি লিখলাম লিচি, এই, লিচি, এখানে লিখলাম আমি তরমুজ। টিসিএইচ, হ্যাঁ লিচি আছে। আমি লিখছি একটা যখন নষ্ট করছি একটা নষ্ট করি, তাইলে এটা থাকবে কেন, এটা আম বানায় দেই, আম, আম লিচু তরমুজ। আমি এটা সেভ করলাম। এখন আমরা আমাদের ওই এইচটিএমএল ফাইল যেখানে আছে, আমরা এখানে যাই। আমার এইচটিএমএল ফাইলটা কোথায়, এই যে এইচটিএমএল এর এখানে থাকবে। এই যে আমাদের লিস্টের অংশটা, এটা আমি এই যে ওপেন হলে দেখো সুন্দর মতো এখানে আমাদের এখানে আম লিচু তরমুজ আসছে। সো দে আর অর্ডার্ড, কারণ এখানে 1 2 3 আছে। আমি যদি সিমিলার একটা লিস্ট বানাই যেখানে আমাদের ব্যাপারটা, ধরো বললাম আমি এখন আরেকটা লিস্ট বানাবো যেটা হবে আনঅর্ডার্ড, যেখানে কোনো অর্ডার থাকবে না। ধরো আমি বললাম এখানে এটাকে অর্ডার বানাই, আনঅর্ডার বানাতে কি করা লাগবে, ইউএল, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড। আমি এখানে বললাম ইউএল আনঅর্ডার বললাম। এখন আমি চাচ্ছি এখানে এমন কিছু বসাতে যেখানে আসলে অর্ডার ম্যাটার করতেছে না। যেমন ধরো তোমাদের তিনজনের নামই আমি লিখলাম, ধরো বললাম এখানে তারেক, আমি লিখলাম এখানে আরাফাত, আর এখানে রিফাত। যাতে করে তোমরা মন খারাপ না করো, তাহলে আমি যেটা করবো এখন অ্যালফাবেটিক সিরিয়ালের নামগুলো লিখে ফেলবো, আরাফাত, তারপরে রিফাত এবং তারেক। তোমাদের নামটা অ্যালফাবেটিক সিরিয়ালে আসছে, তো কোনো ঝামেলা কিন্তু এখানে নাই। কেউ বলতে পারবে না আমি কার নাম আগে নিছি, আরাফাত রিফাত তারেক। এখন আমি এটা সেভ করলাম। এখন যদি আমি এটাকে আবার রান করি, রিলোড করি আর কি, এই দেখো আরাফাত রিফাত তারেক এদের নামটা আনঅর্ডার ভাবে আসছে, এখানে কোনো কোনো নাম্বারিং নাই, কোনো এখানে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এইসব ব্যাপার স্যাপার নাই। এটা জাস্ট তিনটা নাম আছে, টু ডু লিস্টের মতো, আরাফাত রিফাত আর তারেক। ঠিক আছে, সো দিস ইজ বেসিক অর্ডার্ড এন্ড আনঅর্ডার্ড লিস্ট। এখন এখানে আরেকটু এখানে একটু স্পেসিফিকেশন, একটু কমপ্লিকেশন নিয়ে আসা যায়। যদি আমি বলি লিস্টের মধ্যে আবার লিস্ট ঢুকাবো, ধরো আমি আরেকটা ক্যাটাগরিতে ঢুকি, যখন যখন ধরো আমি বলবো আমি তিনটা সাবজেক্ট নিব, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। মেইন তিনটা সাবজেক্ট তো আমার জন্য এগুলোই নাকি, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি তিনটা লিস্ট করলাম।
আনঅর্ডার লিস্ট হবে, এবং সেই লিস্টের ভিতরে আমি আবার লিস্ট বানাবো। ফিজিক্সের মধ্যে আমি আমার পছন্দের দুইটা বই রাখবো, কেমিস্ট্রির মধ্যে আমি আমার পছন্দের দুইটা বই রাখবো, এবং যেহেতু আইসিটি পড়াচ্ছে আইসিটি ঢুকাই দিব, এখন ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি বললাম, আইসিটির মধ্যে আমি আমার পছন্দের দুইটা বই বা দুইটা রাইটার ঢুকাই দিব। এগুলো হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট, দিস ইজ কল্ড নেস্টেড লিস্ট। একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আমি ঢুকাবো। ব্যাপারটা কিরকম হবে একটু বোঝার চেষ্টা করো। মনে করো আমি বললাম আমি চাচ্ছি আমার সাবজেক্ট হিসেবে আগে আসবে ফিজিক্স। সো এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট হিসেবে আসবে। আমি প্রথমে রাখবো ফিজিক্সকে, তারপরে রাখবো আমি মনে করো ম্যাথকে, তারপর রাখবো মনে করো আমি আইসিটি কে। তো ফিজিক্স, ম্যাথ, আইসিটি, এখানে আমি এটাকে অর্ডার বানাবো, মানে এখানে 1 2 3 আকারে আসবে, 1 2 3 আকারে আসবে। এবং ফিজিক্সের ভিতরে দুইটা বই আমি নিয়ে আসবো আনঅর্ডার ভাবে। আমাদের আমাদের সময় আমরা যে দুইটা বই মেনলি পড়তাম সেটা হচ্ছে ইসহাক স্যারের বই আর তপন স্যারের বই। স্যার না বললে অনেকে আবার মাইন্ড করে, তাদেরকে তো আমরা স্যারই বলি, বাট মাঝে মধ্যে তো বইয়ের নাম, স্যারদের লেখকের নামই তো বইয়ের নাম হয়ে যায়, তখন তো আর ওটা আমরা এমন না যে স্যারদেরকে আমি নাম ধরে ডাকতেছি, ব্যাপারটা হচ্ছে বইয়ের নামই হয়ে গেছে ইসহাকের বই। তপন, শেলু, আমি শেলু পড়তেছি মানে এমন না যে আমি কোনো স্যাররে পড়তেছি, শেলু মানে হচ্ছে শেলু স্যারের লেখা বই পড়তেছি। That's it. অনেকে আবার এগুলাকে আন্দাজে পেঁচায়। ভাইয়া বলে দিই নাকি? ইসহাক ভাইয়া, তপন ভাইয়া, না, তারা অনেক রেসপেক্টেড টিচার। এবং তপন স্যারের অনেকগুলা প্রোগ্রাম বিটিভিতে দিত, তোমাকে দেখছো এগুলা? তপন স্যার ওই যে বিটিভিতে একটা প্রোগ্রাম ছিল, ওখানে ফিজিক্স পড়ানো হইতো। তো শাহজাহান তপন স্যারের মানে বিটিভির আর্কাইভে এগুলো পাওয়া যায়। শাহজাহান তপন স্যার তখন ওই ওই প্রোগ্রাম গুলোতে ফিজিক্সের বিভিন্ন লেকচার দিতেন। আমি দেখছি অনেক গোছানো ক্লাসগুলা, অনেক পুরান ভিডিও গুলা বিটিভির, অনেক আগের। ম্যাথে আমরা কাদের বই এখন পড়ি? অসীম কুমার আর কেতাবুদ্দিন। আমি আমার সময় যাদেরটা পড়তো তাদেরটা লিখি। আমাদের সময় কেতাবুদ্দিন আমি ওইভাবে আসলে আমি জানতাম না কেতাবুদ্দিন নামের কোনো বই আছে। আমরা তখন পড়তাম এসইউ আহমেদ, এবং আমরা তখন পড়তাম আফসারুজ্জামান, সরি আফসারুজ্জামান, হ্যাঁ আফসারুজ্জামান স্যারের বই পড়তাম, আফসারুজ্জামান। এবং আমরা আরেকটা পড়তাম, এটা হচ্ছে হারুনুর রশিদ। তোমরা জানো না হয়তো, আমাদের সময় টোটাল বই ছিল ম্যাথের 3টা। ম্যাথের 3টা পার্ট ছিল আমাদের। একটা ছিল বীজগণিত এবং ত্রিকোণমিতি, একটা ছিল জ্যামিতি এবং ক্যালকুলাস, এবং না, পরীক্ষা হয়তো 2টা। বীজগণিত এবং ত্রিকোণমিতি একটা বই, জ্যামিতি এবং ক্যালকুলাস আরেকটা বই, আর বলবিদ্যা এবং বিচ্ছিন্ন গণিত আরেকটা টপিক। বলবিদ্যা তো স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা, বিচ্ছিন্ন গণিতের মধ্যে প্রবাবিলিটি এইসব হাবিজাবি ছিল, প্রবাবিলিটি পরিসংখ্যান, না প্রবাবিলিটি, হ্যাঁ প্রবাবিলিটি পরিসংখ্যান এগুলো ছিল। বীজগণিত ত্রিকোণমিতিতে কি ছিল বুঝতেই পারতেছো, জ্যামিতি ক্যালকুলাসে কি ছিল বুঝতেই পারতেছো। তো আমাদের টোটাল বই ছিল 3টা। তো আমাদেরকে, আমরা পড়তাম ধীরেশ স্যারের কাছে ম্যাথ। তো ধীরেশ স্যার আমাদেরকে 3 সেগমেন্টের জন্য 3টা বই প্রেফার করতেন। স্যার আমাদেরকে বীজগণিত এবং ত্রিকোণমিতি পড়াতেন আফসারুজ্জামান স্যারের বই থেকে। আম, না, জ্যামিতি এবং ক্যালকুলাস পড়াইছিলেন স্যার আমাদেরকে আফসারুজ্জামানের বই থেকে। বীজগণিত ত্রিকোণমিতি পাঠটা স্যার আমাদেরকে পড়াইছিলেন এসি আহমেদ থেকে, আমার যতদূর মনে পড়ে। আর বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত স্যার আমাদের পড়াইছিলেন হারুনুর রশিদ স্যারের বই থেকে। সো আমাদেরকে স্যার 3টা, এবং সবারই কিন্তু সবগুলো ছিল, এমন না যে এসি আহমেদের খালি বীজগণিত ত্রিকোণমিতি ছিল, এসি আহমেদের অন্যগুলোও ছিল, বাট স্যার প্রেফার করতেন, আমরা ওইভাবেই বইগুলো কিনছিলাম। তো এই ছিল 3টা বই। আমি আমাদের সময় যে বইগুলো পড়তাম সেগুলো এখানে তুলে আনলাম। আইসিটি তো আমাদের সময় সাবজেক্টে ছিল না, এখন যেগুলো চলে আমি সবার উপরে এখানে রাখবো। আইসিটির মধ্যে আমি ঢুকাবো অর্ডার লিস্ট। আমার প্রেফারেন্সে সবার প্রথমে কে থাকবে সেটা হচ্ছে আমরা রাখবো এখানে আইসিটির মধ্যে এনসিটিবির বইটা। গতদিনও, কালকে একটা ভিডিও দিছিলাম, আজকেও দেখাইলাম, এই যে এনসিটিবির বই হচ্ছে তোমার জন্য প্রথম প্রায়োরিটি, এটা তোমার সবার আগে লাগবে। তুমি যদি এটা ভালো মতো শেষ করে ফেলতে পারো, এভরি টপিক ইজ কভার্ড, ঠিক আছে? এরপরে এনি বুক, এনি বুক যেটা তোমার কলেজ প্রেফার করে, যেটা তুমি যে স্যারের কাছে পড়ো, যে ভাইয়ের কাছে পড়ো, সে যেটা প্রেফার করে তুমি সেটা কিনবা। বাট সবার আগে এনসিটিভিটা কিনে বাসায় রাখবা, জাস্ট টু গো থ্রু দ্য টপিক্স, যে কি কি টপিক তোমার আছে, তুমি এগুলো কভার করছো কিনা। এনসিটিভির বই থেকে কোনো কিছু যাতে বাদ না যায়। এনসিটিভির বইয়ের প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা সিকিউ যাতে তোমার সলভ করা থাকে। এনসিটিভির বইয়ের প্রত্যেকটা লাইন যাতে তোমার দেখা থাকে, যে তোমার যেমন চ্যাপ্টার ওয়ান তো অল অ্যাবাউট রিডিং। তুমি রিডিং পড়বা, কারণ অনেক ইনফরমেশন দেওয়া আছে। চ্যাপ্টার 1 থেকে যাতে কোনো টপিক দাগ দুগ দিয়ে, যেভাবে তুমি বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, দাগ দাগ দিয়ে, চ্যাপ্টার 1টা আসলে ওইভাবেই পড়া উচিত। তো তুমি এনসিটিভির বই থেকে সব পড়বা কেন? কারণ অন্যান্য যে প্রাইভেট বইগুলো আছে, যেমন ধরো আহ আহ, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান এবং আরো অনেকগুলো পাবলিকেশন আছে, সবার বই কিন্তু যথেষ্ট বড় সাইজের।
তো সেই চ্যাপ্টার গুলোতে হয়তো চ্যাপ্টার 1-এর কথাবার্তা অনেক বেশি লিখে আছে, এত বেশি পড়তে গেলে তুমি ফেড আপ হয়ে যাবা। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওগুলো পড়তেছো, বায়োলজি পড়তেছো, যদি তোমার টার্গেট থাকে মেডিকেল, তো অনেকগুলো সাবজেক্ট পড়ার পরে তোমার আইসিটিতে আইসে যদি দেখা এক চ্যাপ্টারই এত বড়, তোমার কিন্তু ভয় লাগবে। তো তোমার জন্য প্রথম কাজ হচ্ছে তুমি এনসিটিভির বই থেকে চ্যাপ্টার 1টা, যে এই বইটাই আমি একবার দেখে বলি, চ্যাপ্টার 1টা এই বইয়ে যথেষ্ট বড় আছে, এই বইয়ে তো খারাপ না। টোটাল এই বইয়ে এনসিটিভির বইটাতে টোটাল পেজ আছে 35 পেজ পর্যন্ত। শুরু হয়েছে কত থেকে? শুরু হয়েছে 2 থেকে, না 1 থেকে শুরু হয়েছে। এক থেকে না, একে তো চ্যাপ্টারের বর্ণনা বলা আছে, এটাই আমি বললাম অবর্ণনা সব মিলে আমার 35 পেজ। 35 পেজ কি খুব কম একটা বইয়ে? একটা চ্যাপ্টারের 35 পেজ যথেষ্ট, যথেষ্ট বেশি। তুমি মেক শিওর করবা যে এই বইয়ের প্রত্যেকটা লাইন যদি তোমার পড়া থাকে, এই বইয়ের প্রত্যেকটা লাইন যদি তুমি পড়ো, এবং তারপর যদি সেখান থেকে তোমার এমসিকিউ কমন না পড়ে, তারপর তুমি আমার বই লো। বুঝছো? তো এনসিটিভিটা ভালো করে শেষ করবা, এবং এনসিটিভিতে যথেষ্ট ভালো টপিক আছে, যথেষ্ট বেশি টপিক আছে। বোঝা গেছে আশা করি। তো এনসিটিভিটা পড়বা। তারপরে তোমার যে ভাই যে বই পড়তে বলেছে, তোমার কলেজ যে কলেজের স্যার যে বই পড়তে বলে, তুমি সেটা অবশ্যই কিনবে। কারণ আবার বলি, এনসিটিভির বইটাতে এমসিকিউর পরিমাণ একটু কম, এনসিটিভির পরিমাণটা একটু বেশি বেশি প্র্যাকটিসের জন্য তুমি টেস্ট পেপার কিনতে পারো, অথবা আদার যে কোনো বই কিনে ফেলতে পারো। তো কথার ফাঁকে আমি এটাও তোমাদেরকে আইসিটি ব্যাপারে বলে দিলাম। তো আমরা এখন লিস্ট বানাবো ফিজিক্সে, ম্যাথে, আইসিটিতে, দেয়ার অর্ডার লিস্ট। এবং এই অর্ডার লিস্টের ভিতরে ফিজিক্সের মধ্যে আবার একটা লিস্ট আছে যেটা হচ্ছে আনঅর্ডার্ড, ম্যাথের মধ্যে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে, সেটা হচ্ছে এসি আহমেদ, আফসারুজ্জামান এবং হারুনুর রশিদ স্যারের বইগুলো। এবং আইসিটির মধ্যে আমি অর্ডার লিস্ট বানাইছি, এনসিডিবি সবার আগে, তারপর অন্যান্য বই। ঠিক আছে, এই কাজটা আমরা এখন লিস্টের মধ্যে গিয়ে করব। আমি আহ, এই লিস্ট, এটা তো আমাদের নর্মাল ছিল, আমরা এখন নতুন একটা লিস্ট খুলবো, নতুন একটা ফাইল খুলবো ইনফ্যাক্ট। আমি বলবো এখন পেস্ট করে দিব। রিফাত চলে আসছে কেন? একটু আগে কপি করে কাটছিলাম মনে হয়। আচ্ছা, এটা নিয়ে আসি আমি এখানে। তা আমাদের প্ল্যান আশা করি আমাদের মনে আছে আমরা কিভাবে লিস্টটা বানাইছিলাম। আমাদের ফিজিক্স আমাদের ফিজিক্স আর ম্যাথ এবং আইসিটি আমরা সিরিয়ালে রাখছি সাবজেক্টের প্রেফারেন্স অনুযায়ী, ফিজিক্স, ম্যাথ, আইসিটি। তো সেগুলো আমরা কিভাবে বানাবো? অর্ডার লিস্ট হিসেবে। আমি এই যে এগুলা সরাই দিই, এটা সেভ করে দিই। আমি বললাম এটার নাম দিব আমি লিস্ট প্র্যাকটিস, না এটাকে আমি নেস্টেড লিস্টও বলতে পারি, লিস্টের ভিতরে লিস্ট। আমি বললাম এখানে দিলাম লিস্ট নেস্টেড। ঠিক আছে, এখানে আমি বললাম এইচ দিলেই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, দেন দিস উড বি এন এইচটিএমএল ফাইল। এটা একটা এইচটিএমএল ফাইল হয়ে যাবে। ওকে, সেভ করলাম। আম, লিচু, তরমুজ এগুলো সরাই দিই। তো আমাদের অর্ডার লিস্টে এখানে কে আসবে? প্রথমে ফিজিক্স আসবে, দেন ম্যাথ আসবে, দেন আইসিটি আসবে। আমি বললাম এখানে আসবে ফিজিক্স, ফিজিক্স হয়ে গেছে, ফিজিক্স, ম্যাথ, এবং আসবে এখানে আইসিটি। একটু স্পেস রাখি যাতে করে পার্থক্য করা যায়। এখন এই ফিজিক্স তো লিস্টের মেইন এলিমেন্ট, মানে এই এলআই এর মধ্যে ফিজিক্স আছে। আমি এটা একটু রান করে দেখাই জিনিসটা কিরকম হয়। আমি বললাম এই যে আমাদের ফাইলটা আসছে, লিস্ট নেস্টে চলে আসছে, এই যে দেখো, দেখো ফিজিক্স, ম্যাথ, আইসিটি সিরিয়ালে আমাদের সামনে চলে আসছে 1 2 3 আকারে। এখন আমি চাচ্ছি ফিজিক্সের মধ্যে একটা লিস্ট আসুক, ম্যাথের মধ্যে আরেকটা, আইসিটির মধ্যে আরেকটা, বইয়ের নাম। ওকে, আমি এখন বললাম ফিজিক্স লিখে পেলাম। এখন এইটুকুর ভিতরেই আমি আবার এই যে এটা কিন্তু আমাদের এই এলআই এর মেইন এলিমেন্ট, যেটা একে থাকবে। এখন এর ভিতরে আমি আবার আলাদাভাবে লিখবো একটা আনঅর্ডার লিস্ট। আমি বলবো ইউএল। ইউএল শুরু করলাম, ইউএল আমাদের শেষ করতে হবে। শেষ করবো কিভাবে আরাফাত বলো তো? ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে নাকি? ফরওয়ার্ড স্ল্যাশটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমার কয়টা আসবে এলিমেন্ট? 2টা, শাহজাহান তপন এবং ইসরাক স্যারের বই। হ্যাঁ, আমি এভাবে লিখে দিই। আমি বললাম এখানে এলআই দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এলআই দিলাম। আমি বললাম শাহজাহান তপন, আর তারপরে আমি এখানে দিলাম ইসরাক স্যার। আরেকটা বইয়ের নাম না বললেই না, সেটার নাম হচ্ছে আমাদের সময় খুব বইটা ইজিলি ফিজিক্স প্রেজেন্ট করার একটা বই ছিল। না না না, ওটা হচ্ছে তফাজ্জল স্যারের বই। সবগুলা বই একের অধিক স্যার থাকেন। ইসাক স্যারের বই কিন্তু আমির হোসেন নামে একজন আছে, আমির ইসাক। শাহজাহান তপন স্যারের বই একজন ছিল, কি রানা জানি ছিল, রানা চৌধুরী ছিল। হ্যাঁ, আমরা একটা নামই সামহাও ফেমাস হয়ে যায়, এটা লাখের উপরও। ইসাক স্যারের বই এত পরিচিত, বাট ইসাক স্যারের নাম কিন্তু সেকেন্ডে, আগে থাকে আমির।
আমির হোসেন দেন ইসাক, কিন্তু নাম কিন্তু সেকেন্ডটা পরে আসছে। শাহজাহান তপন স্যারের বই শাহজাহান তপন স্যারের নাম আগে, অন্যান্যদের নাম পরে। তো ইসাক স্যারের বইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, তার নাম সেকেন্ড থাকার পরেও তার নাম উপরে চলে আসছে, মানে মানুষজন ওই নামে তাকে ওই নামে বইয়ের নাম দিয়ে দিচ্ছে। যাই হোক, তো শাহজাহান তপন, ইসাক দিলাম, ইসাক স্যার। কিউ না কি কে হবে জানি না। বায়োলজি, ইয়েস ইয়েস ইয়েস, গাজী বলে সবাই চেনে, ওই যে বাঘের প্রচ্ছদওয়ালা। বইটা খুব সুন্দর, প্রচ্ছদটা খুব সুন্দর, ভাল লাগে। মানে আমাদের ইন্টারমিডিয়েটে সব থেকে বেশি না না গোছানো না, আমি বাইরে যদি পড়ি নাই না, গোছানো গোছানো বুঝবো কেমনে। আমাদের ইন্টারমিডিয়েটের সব থেকে আইকনিক বইটাই হচ্ছে গাজী আজমল স্যারের বইটা। মানে সবাই চিনে, সবারই দেখতে ভাল লাগে, নস্টালজিয়া কাজ করে, বাঘের ছবিটা দেখলেই মনে পড়ে এখন, এই জন্য এটা এখনো আছে না, বাঘের ছবিটা এখনো আছে, হ্যাঁ। ইসাক, তারপরে তফাজ্জল স্যার। কারণ দেখো আমাদের সময় ইসাক স্যারের বইটা কেমন ছিল আমাদের, আমরা মনে নাই, ভুলে গেছি, বাট গাজী আজমল একটা মনে আছে সবারই, যে এটা বাঘ ছিল একটা। তফাজ্জল লিখে ফেলছি, তফাজ্জল হবে, বানান আশা করি ঠিকঠাক আছে। ওকে, গেল। দিস ইজ ফিজিক্স। দেন আমরা কই যাব? ম্যাথে। ম্যাথে সিমিলারলি এটার ভিতরে কিন্তু আবার দেখো, এটা এই এলআই এর ভিতরের মধ্যে পড়বে এটা, আরেকটা আমাদের আনঅর্ডার লিস্ট আসবে। এখানে আমি অ্যাড করবো কারে? এসইউ আহমেদ স্যার, এসইউ আহমেদ। দেন এখানে আমরা কারে অ্যাড করছিলাম? আফসারুজ্জামান, আফসারুজ আফসারুজ্জামান। দেন আমরা কাকে অ্যাড করছিলাম এখানে? হারুনুর রশিদ স্যারের বই, তাই না? হারুনুর রশিদ, অর রশিদ নাকি উড রশিদ ভুলে গেছি, বাট হারুনুর রশিদই হবে। ওকে, সো দিস ইজ অ্যানাদার আনঅর্ডার লিস্ট ফ্রম ম্যাথ। বাট আইসিটিতে আমি কি করব? অর্ডার বানাবো। আইসিটিতে আমি এখানে অর্ডার দিব। এই যে আমি এখানে এই ইউএলটাকে, আরাফাত খেয়াল করে আমি কি করছি? ওএল করে দিব নাকি, কারণ এটা অর্ডার হবে। ইউএলটাকে আমরা ওএল করে দিব, এটাকে একটু চাপাই এদিকে। ওকে, সো এখানে আমাদের কি আসবে? এনসিটিবির বইটা আসবে সবার আগে, এনসিটিবি, এটা মাস্ট। এরপরে এনি বুক, যেটা তোমার যার কাছেই পড়ো, যে কলেজেই পড়ো, সেখান থেকে যেটাই প্রেফার করে তুমি সেটা কিনবা, সেটা এবং সেটাই পড়বা। বাট সবার আগে মেক শিওর করবা তোমার এই বইটা কিনা আছে এবং এই বইটা পড়া আছে পুরাটা। তাহলে একটা মেন্টাল স্ট্রেংথ থাকবে যে আমার সব শেষ, আমি সব টপিক কভার করছি, পরীক্ষা আসলে এখান থেকে আসবে। বাকিটা তুমি অন্য জায়গা থেকে প্র্যাকটিস করো। কোন একটা টপিক যদি বোর্ড বই থেকে কম বোঝো, ওটা অন্য বই থেকে গিয়ে বুঝে ফেলো, সমস্যা নেই। আশা করি বুঝাইতে পারছি আমি। তোমাদেরকে আমি লিস্ট বানানো শিখাইলাম, একটা গাইডলাইনও দিয়ে দিলাম আইসিটির ব্যাপারে। সেভ করলাম। এখন লেটস মুভ অন টু রিলোড। এই যে দেখো সুন্দর মতো আমাদের এখানে একটা নেস্টেড লুপের ব্যাপার, নেস্টেড লিস্টের ব্যাপার চলে আসে। ফিজিক্স, ম্যাথ, আইসিটি 1 2 3। ফিজিক্সের ভিতরে আবার 3জন স্যারের নাম লিখছি, শাহজাহান তপন স্যার, ইসাক স্যার, তফাজ্জল স্যার। ম্যাথের মধ্যে আবার আর্নড, এটা কিন্তু আর্নর্ডার দেখো, এসইউ আহমেদ, আফসারুজ্জামান এবং হারুনুর রশিদ। আইসিটিতে আমরা অ্যাড করছি নাম্বারিং করে, আইসিটিতে নাম্বারিং করা হয়েছে এনসিটিভি এবং এনি বুক। সার্কেলটা কালো কিভাবে করবো? এটা আমি অ্যাড করছি, দাঁড়ো, এটা এটা হচ্ছে, আচ্ছা, হাউ টু মেক দ্য লিস্ট বুলেট পয়েন্ট। এই যে এখানে লিখে দিই, হাউ টু মেক দ্য লিস্ট। এখানে জাস্ট ওই নামটা লিখে দিতে হবে, বুলেট পয়েন্ট ইন এইচটিএমএল। এই যে এখানে, এই যে ওকে ওকে, ঢুকে পড়ি এখানে, সমস্যা নেই। আহ, এখানে একটা এট্রিবিউট অ্যাড করতে হয় আর কি, আর কিছু না। এই যে দেখো এখানে বলা আছে এটা, তুমি যখন ইমেল দিবা আনঅর্ডার্ড লিস্ট, তখন এখানে তুমি স্টাইলটা অ্যাড করবা। দিস ইজ পার্ট অফ সিএসএস, বাট তুমি এটা অ্যাড করতে পারবা, সমস্যা নেই। স্টাইল দিয়ে তুমি বলবা স্টাইল ইকুয়ালস লিস্ট স্টাইল টাইপ সার্কেল, সেটা দিলেই তোমার এটা সার্কেল হয়ে যাবে। তুমি যদি চাও ডিস্ক, মানে ডিস্ক মানে কি, ওই যে ভরাটটা, ভরাটটা হয়ে যাবে ডিস্ক দিলে। আর তুমি যদি স্কোয়ার দাও, স্কোয়ার করে করে আসবে। অন্যান্য আরো অনেকগুলো শেপ আছে, আমাদের তো এখন এত কিছু দেখার দরকার নেই, বাট আমরা টেমপ্লেটটা বুঝে গেছি যে কিভাবে এড করতে। আমরা এটা করবো এখন, আমরা স্টাইলে গিয়ে এখানে এই জিনিসটা, এই যে এটা, এটা কিন্তু স্টাইল, এটা কিন্তু সিএসএস এর পার্ট। এটা ইট ডাজ নট অ্যাট্রিবিউট ফ্রম এইচটিএমএল, এটা সিএসএস এর পার্ট, এই জন্য এখানে স্টাইল দিচ্ছি। এটাকে তুমি স্টাইল অ্যাট্রিবিউট বলতে পারো, তার ভ্যালু হচ্ছে এটা। কপি করলাম। এখন আমরা এই যে ইউএলটা আমাদের আছে, এই যে আমাদের ইউএলটা আছে, এখানে আমরা গিয়ে এখানে অ্যাড করলাম স্টাইল লিস্ট স্টাইল টাইপ সার্কেল। আমাদের এটা অর্ডিনারি সার্কেল না, আমরা এখানে সার্কেল না দিয়ে বলি ডিস্ক। দেখি কাজ করে কিনা। ওমা, এই দেখি আবার 1 2 3 হয়ে গেছে। করলাম কি আমি?
লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, ডিস্ক দিলাম দেখে সে এইসব করলো, দেখি তো। ও ও আমি বানান ভুল লিখছি, এই যে ডিস্ক সি লিখতে হবে, ডিস্ক তো কে দিয়ে লিখছিলাম। আচ্ছা এখন দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। তুই বুঝবি না দেখে তুই এখানে এক দুই তিন বানাই দিবি কেন? সে বানান ভুল লিখছে, সে ওটাকে অর্ডার লিস্ট বানাই দিছিল। যাই হোক, আমরা তাহলে বুঝতে পারলাম যে আমি যদি চাই, হ্যাঁ ডিস্ক মানে কালোটা, মানে ডিস্ক মানে তো ভরাট। 1 লিটার বানাতে জলদি শেষ। তাহলে আশা করি বুঝতে পারছো, আমি যদি চাই এখানে এটা এরকম ডিস্ক না হোক, আমি যদি সার্কেল দিই সেটা এরকম এরকম আসবে। আমি যদি এখন স্কোয়ার লিখে দিই, স্কোয়ার ধর আমি এখানে বললাম ইট শুড বিন স্কোয়ার, আমি চাচ্ছি এই যে আমাদের ফিজিক্সের অংশটা, আমি যাচ্ছি ফিজিক্সের এই পার্টটা স্কোয়ার হয়ে আসে, আমি এখানে কি লিখবো, আমি এটাকে স্কোয়ার করছি না। দেখো ফিজিক্সের এই আনঅর্ডার লিস্টটা কেমন হয় দেখতে, আমি এখানে কি এখন সার্কেল না, আমরা এখন যদি এখানে এটা দিই, দিস ইজ দিস ইজ স্কোয়ার নাও। তো তো এখানে আরো অনেকগুলো শেপ আছে, তুমি এগুলা তো তোমার যদি এখন বেকার সময় থাকে তুমি এর খুঁজে খুঁজে স্টার বানাও, ছাপড়িওয়ালা আরো যদি কিছু নিয়ে আসতে চাও নিয়ে আসো, স্টার বানাও, ফুল বানাও, যা মন চায় দাও, নিয়ে আসো। ইমোজি নিয়ে আসতে পারো তুমি এখানে চাইলে, মেবি আনা যাবে। এই হচ্ছে ওভারঅল আমাদের লিস্টের কনসেপ্ট, যেখানে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে লিস্ট বানাবো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং কিভাবে লিস্টের ভিতরে লিস্ট বানাবো। আমি যদি চাই এখন শাহজাহান তোপন স্যারের ভিতরে আবার লিস্ট বানাবো, আমি অলসো এটা করতে পারবো। আমি শাহজাহান তোপন স্যারের অংশে আমি বললাম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আমি এই এই যে লিস্ট শাহজাহান তোপন লিখছি না, আমি এটাকে আবার এখানের মধ্যে আবার আমি লিখবো, এটা আমি এখন আবার লিখবো, এখানে আবার লিখবো। আমি মনে করে আবার একটা আনঅর্ডার লিস্ট বানাচ্ছি, আমি বললাম এখানে আনঅর্ডার লিস্ট, আমি বললাম এখানে আনঅর্ডার লিস্ট। এখন আমি এখানে কি করব, আমি এখন আবার দুইটা এলিমেন্ট এড করবো, একটা হচ্ছে ফার্স্ট পেপার, একটা হচ্ছে ফার্স্ট পেপার, একটা হচ্ছে সেকেন্ড পেপার। আমি বললাম প্রথম পত্র, আমি বাংলায় লিখি, বাংলা লিখি ইংলিশে, প্রথম পত্র, দ্বিতীয়, কি অক্সিজেন কম নাকি রুমে, দ্বিতীয় পত্র, জানলা খুলবা, জানলা খুললে খুলো, ওকে। তুমি বুঝতে পারছো আরাফাত কি করছি আমরা এখানে? এই যে দেখো শাহজাহান তোপনের মধ্যে আবার আরেকটা এখন তুমি যদি প্রথম পত্রের মধ্যে আবার এড করতে চারটা ঢুকাইতে চাও, আরো দুই পার্টে ভাগ করতে চাও, যে এটা হচ্ছে আমার গতিবিদ্যা, বাকিটা হচ্ছে আমার তরঙ্গের বিদ্যা, তুমি লিস্টের মধ্যে লিস্ট ঢুকাইতে পারবা যদি তুমি জাস্ট প্যাটার্নটা বুঝে যাও। আমি চাইলে ইসাকের মধ্যে আবার ঢুকাইতে পারি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আমি ম্যাথের মধ্যে এস আহমেদের ক্ষেত্রে বলতে পারি এটার গতিবিদ্যা ভালো, এটা খারাপ, এইভাবে অসংখ্য কাজ করা যায়। তো লিস্টের ব্যাপারটা আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। আর এই শেপ শুপ চেঞ্জ করার ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি চাও অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 এর জায়গায় এবিসি দিতে, সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। 1 2 3 এর জায়গায় তুমি যাচ্ছ এবিসি দিতে, যে এবিসি দিয়ে আমরা লিস্ট করি না মাঝে মধ্যে, অথবা রোমান সংখ্যা আই, ডাবল আই, ট্রিপল আই, আইভি এইসব দিয়ে করি না আমরা, সেটা যদি করতে চাই তো এখানে আমরা এটা দেখিনি কেমনি এটা করতে হয়। আমি বললাম এখানে মনে করো যে হাউ টু মেক অর্ডার লিস্ট অ্যালফা, হ্যাঁ অর্ডার্ড লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে, এই যে দেখো গো টু হুম, এটা এইচটিএমএল লাগবে না, ও আচ্ছা, আচ্ছা ওয়ার্ডে চলে গেছে, এটা এইচটিএমএল, অর্ডার ইন এইচটিএমএল। এই যে আমরা ঢুকে যাই এখানে ফ্রি কোড ক্যাম্পের অংশে, হাউ টু ইউজ বুলেট পয়েন্টস অর্ডার, আচ্ছা ঢুকে পড়ি, ঢুকে পড়লেই পাওয়া যাবে। আচ্ছা যেটা দেখতেছিলাম সেই ট্যাবলেট যে একটাই লোকেশন ভালো, এই যে এখানে আছে, এই যে এখানে অর্ডার্ড এইচটিএমএল লিস্ট দ্য টাইপ অ্যাট্রিবিউট, আমি যদি টাইপ অ্যাড করি, আমি যদি ওটার ভিতরে লিস্ট শুরু করার সময় যদি বলি টাইপ হচ্ছে 1, তাহলে এটা 1 2 3 দিয়ে আসবে। টাইপ যদি বলি ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল এ, যে তুমি এদিকে তাকাও, আমি যদি টাইপ এ বলি কি আসবে, এবিসি বড় হাতের, আমি যদি টাইপ স্মল এ বলি কি আসবে, এবিসি ছোট হাতের, আমি যদি টাইপ দিই এভাবে ক্যাপিটাল আই দিয়ে এটা কেমনি আসবে, আপার কেস রোমান নাম্বার আসবে, আমি যদি টাইপ স্মল আই দিই এটা লোয়ার কেস রোমান নাম্বার আসবে। তাহলে বুঝে গেছো কাহিনীটা কি? তো এটা কিন্তু তুমি চাইলেই যা যা তোমার দরকার সবই তুমি এখানে পাচ্ছ আসলে। মূলত আমি জাস্ট তোমাদেরকে জায়গাটা দেখাই দিচ্ছি যেখান থেকে তুমি মোটামুটি ছবি পাবা, জাস্ট তোমার সিলেবাস যতটুকু কভার করে ততটুকু দেখে ফেলো। আমরা চাচ্ছি এখন কি আমাদের এই লিস্টটা যাতে করে কি হয়, হ্যাঁ অ্যালফাবেটিক্যাল হয়। তো আমি এখানে এই আমাদের মেন লিস্টটাকে এটা না, এই যে অর্ডার লিস্টের পার্টটা, অর্ডার লিস্টের অংশটা আমি এখানে কি লিখবো, টাইপ, টাইপ দিয়ে সমান চিহ্ন দিয়ে আমি ডাবল কোটেশন দিয়ে এখানে বলবো এ, দেখি কাজ করে কিনা।
দিলাম, এই যে এ বি সি হয়ে গেছে। আমি যদি এখন আই দেই, ইট উইল বি কনভার্টেড ইনটু রোমান নাম্বার। এটা তো সে এইচটিএমএল ডিফল্ট সেটআপে বলা আছে। আই মানে সে আই ডাবল, আমরা যেভাবে আই বলে চলি, ওরা ওইভাবে দেখলে বুঝে যাবে এটা যে রোমান সংখ্যার স্টাইলে যাবে। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আমি যদি এখানে টাইপের জায়গায় এ না দিয়ে টাইপের জায়গায় এখানে আবার ওয়ান দিয়ে দেই, টাইপটা থাকা ভালো, থাকলে তোমার মনে থাকবে যে এখানে ওয়ানের জায়গায় অন্য কিছু আসলে অন্য কিছু আমার বানানোর সুযোগ আছে। তো আমি এটা সহই রেখে দিলাম। আমি যদি ওয়ান লিখি, আবার দেখো 1 2 3 হয়ে গেল। আমি যদি আবার এখানে মনে করো বলি এখানে আই, এটা অটোমেটিক রোমান সংখ্যায় তাকে নিয়ে যাবে। আমি বললাম এখানে এই যে এখানে দিলাম, এই যে আই ডাবল আই ট্রিপল আই। আমি যদি এখন এখানে ক্যাপিটাল আই দেই, ক্যাপিটাল আই দেই, সেটাকে কিন্তু সুন্দর মতো রোমান ক্যাপিটাল নাম্বারে নিয়ে যাবে। দেখো এখানে এই যে আই ডাবল, ঘড়িতে যেভাবে থাকে। আমার একটা প্রোফাইল পিকচার দেখবা লাল শার্টের পরা, আমি একটা ঘড়ির পাশে দাঁড়ায় আছি, সেই ঘড়িতে ওই যে নূরজাহান গ্র্যান্ডের ঘড়ি, ঘড়ি ওটা। তো ওখানে এভাবে আই ডাবল আই এভাবে ঘড়ির টাইমটা করা আছে। তো এইভাবে রোমান সংখ্যাতেই বড় হাতেরটাতে লেখা থাকে, ঘড়িগুলোতে দেখবা স্টাইলিং এর জন্য, এস্থেটিক্স এর জন্য এটা করা থাকে। তো আমি আশা করি তোমাদের লিস্টের ব্যাপারটা বুঝাইতে পারছি। তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা একদম এইচটিএমএল এর এলিমেন্ট থেকে শুরু করে লিস্ট পর্যন্ত যা যা পড়া দরকার যাবতীয় সবই পড়ছি। লিঙ্ক অ্যাড করা শিখছি, ইমেজ অ্যাড করা শিখছি, ইমেজকে সাইজ করা শিখছি, লিস্ট বানানো শিখছি, নেস্টেড লিস্ট বানানো শিখছি, অর্ডার লিস্ট শিখছি, আনঅর্ডার লিস্ট শিখছি, লিস্টের ভিতরে লিস্ট ঢোকানো শিখছি, এবং অর্ডার লিস্টটাকে আমরা কিভাবে 1 2 3 এবিসি রোমান সংখ্যা, অথবা আনঅর্ডার লিস্টটাকে আমরা কিভাবে বুলেট পয়েন্ট, স্কোয়ার অথবা বৃত্ত অথবা অন্যান্য শেপ, যেটা আমরা লিঙ্ক, আমরা যদি প্রসেসটা বুঝে যাই, এগুলো খুঁজে বের করা খুব একটা বেশি কঠিন না। যেমন ধরো আমি জানি এই জিনিসটা এক্সিস্ট করে, আমি কিন্তু সুন্দর মতো যা সার্চ করছি, হাউ টু কনভার্ট অ্যান অর্ডার লিস্ট ইনটু আলফাবেটিক্যাল অর্ডার। সো আলফাবেটিক্যাল অর্ডারের ব্যাপার সার্চ করতে গিয়ে দেখো আমি পুরো জিনিসটাই পেয়ে গেছি, যে কিভাবে রোমান বানানো লাগে, কিভাবে কিভাবে স্মল লেটারে কনভার্ট করা লাগে, কিভাবে ক্যাপিটাল রোমান নাম্বারে করা লাগে, সবই আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো আরাফাত। তাহলে আজকের ক্লাসটার মাধ্যমে আমাদের এইচটিএমএল এর বলা যায় 80% কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা টেবিল পড়বো, ঠিক আছে? নাকি আরেকটু পড়াই দিবে এখন টেবিল? থাক, আজকে থাক, আজকে আর লাগবে না।